হয়ে যাবে। জি ভাই, স্টপ শেয়ার করার পর এন্ড মিটিং ফর অল দিলে স্টপ শেয়ারিং করে মিটিংটা এন্ড করে দিলাম ভাই, আমি তাইলেই আছি। শেষ। আর এটা এমনি এমনি আছে, হয়ে যাবে, আচ্ছা, সেভ হয়ে যাবে। সফটওয়্যার দিয়ে এন্ড মিটিং তাই তো? হ্যাঁ। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আমি তাহলে ক্লাসটা তাহলে শুরু করতেছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, শুরু করুন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ আব্দুল হাসিব জোয়ার্দার। আমি আমার এমপিএইচ কমপ্লিট করেছি রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ ডিপার্টমেন্ট থেকে, নিপসন থেকে, এই জানুয়ারি 2024-এ। আজকে আমি আপনাদেরকে বায়োস্ট্যাটিস্টিক্স এর ব্যাপারে আজকে জানাবো। আজকে আমরা স্লাইড শুরু করছি বায়োস্ট্যাটিস্টিক্স এর ব্যাপারে। ফার্স্ট আমরা জানতে চাচ্ছি যে আমরা ইয়ে ইউজুয়ালি কি জানতে চাচ্ছি, যে রিসার্চ যখন আমরা করি, রিসার্চে কিছু টাইপ আছে। টাইপের মধ্যে আমরা দেখতে চাই যে রিসার্চ কয় টাইপের হয়। একটা ইউজুয়ালি থাকে আপনার কোয়ান্টিটেটিভ রিসার্চ, কোয়ালিটেটিভ রিসার্চ, বেসিক রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ, ডেসক্রিপটিভ রিসার্চ, অ্যানালিটিক্যাল রিসার্চ। তো আমরা যখন মেইনলি দেখা যাবে কোয়েশ্চেন ফেস করব, ইউজুয়ালি আমাদেরকে দেখা যাচ্ছে কোয়ান্টিটেটিভ অথবা কোয়ালিটেটিভ রিসার্চ নিয়ে বেশি জিজ্ঞেস করা হয়। এবং কোয়েশ্চেন বেসিক্যালি আপনার কোয়ান্টিটিভ এবং কোয়ালিটেটিভ রিসার্চ এবং কয় টাইপের, এবং আপনাদেরকে স্যাম্পল দিয়ে দেওয়া হবে যে এই টাইপের আপনাদের দিচ্ছে, এটা কোন টাইপের রিসার্চ হচ্ছে, এরকম কোয়েশ্চেন আসে আপনাদের মাঝে মাঝে। তো কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভটা আমি কিভাবে ফার্স্টে বেসিক্যালি আলাদা করব। কোয়ান্টিটিভ হলো যেটাকে আমরা মেজার করতে পারি, যেটার কোনো ভ্যালু থাকবে, যেরকম মনে করেন হাইট, ওয়েট, ব্লাড প্রেশার, যেগুলো আমরা মাপতে পারি, যেগুলোর মাপা সম্ভব, সেটাকে আমরা কোয়ান্টিটিভ হিসেবে গণনা করি। আর কোয়ালিটেটিভ যেটা আমরা কোনো মেজারমেন্টে আমরা যেতে পারবো না, এটা আমরা কোয়ালিটি দ্বারা যেটাকে আমরা দেখাবো যেটা কি টাইপের, মানে ভালো কি খারাপ, এটা ভালো বা খারাপের এরকম কোনো স্কেল যদি থাকে, সেগুলো সেই ক্ষেত্রে কোয়ালিটিভ যাবে, বাট এটা কোনো আমরা মেজারমেন্টের দিকে কোয়ালিটিভ রিসার্চটা আসবে না। তারপরে আছে আপনার বেসিক রিসার্চ। বেসিক রিসার্চটা আপনার কিরকম হচ্ছে, যেরকম আপনার একটা এক্সাম্পল দেখেন আমরা যদি বুঝাই, যে নর্মাল যে রিসার্চ গুলো আমরা করি, যেরকম এক্সাম্পল আছে এখানে, মেকানিজম অফ সাইটোকাইন স্টর্ম ইন কোভিড-19, হাউ ম্যালিগনেন্ট সেল মাল্টিপ্লাই। এখানে আমরা কিভাবে আপনার বেসিক রিসার্চ আমরা দেখাচ্ছে ইনভেস্টিগেশন যেগুলো আছে অ্যাভেলেবল আছে আপনার কাছে ল্যাবে, ওগুলো দিয়ে আমার কি টাইপের রেকর্ড, আমি কয়েকটা পেশেন্টের মধ্যে মনে করেন 10টা পেশেন্টের মধ্যে ও যাদের কোভিড-19 হয়েছে তাদের সাইটোকাইন স্টর্ম আছে কি নাই, বা ওদের সিআরপি লেভেল কি, বা মার্কার গুলো কিরকম হচ্ছে, সেগুলো দেখার জন্য আমরা বেসিক রিসার্চ গুলো করি। তা একটা গ্রুপ সেট অফ পপুলেশন নিয়ে তাদের উপর আমরা বেসিক রিসার্চটা করবো। আর অ্যাপ্লাইড রিসার্চটা কি, যেটা আমরা দেখা যাচ্ছে আমরা যখন কোনো একটা নতুন ড্রাগ, কোনো কিছু একটা নতুন অ্যাপ্লাই করব, আমরা সেই ক্ষেত্রে আমরা অ্যাপ্লাইড রিসার্চটা দিয়ে রাখি, যেখানে 3টা ট্রায়াল ফেজ থাকে, ট্রায়াল 1, ট্রায়াল 2, ট্রায়াল 3। তো এরকম দেখা যাচ্ছে কোভিড-19 যখন ভ্যাকসিনটা ফার্স্ট আবিষ্কার হচ্ছে, তখন ফার্স্টে ওইটা 3টা ট্রায়ালের থ্রুতে গিয়েছে। ট্রায়াল 1, 2, 3 উপর ফার্স্টে দেখা যাচ্ছে এগুলো এনিমেলের উপর করা হয়, তারপর গ্রুপ অফ পার্টিসিপেন্টের উপর করা হয় যারা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকে, মানে ইয়ে থাকে, কোনো ওদের কোমরবিডিস থাকে না, সুস্থ থাকে, এবং তাদের কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে ওদের উপর ড্রাগগুলো অ্যাপ্লাই করা হয়। ফার্স্টে করা হয় 100 জনের উপরে, তারপরে এটা করা হয় 1000 জনের উপরে, এরপরে একটা পপুলেশনের উপরে, এটা আমরা ট্রাই করি। ডেসক্রিপটিভ রিসার্চ। ডেসক্রিপটিভ রিসার্চটা কিরকম হবে, যে আপনি এটা ডিসক্রাইব করতে পারবেন, এটার সাথে কোনো কোরিলেশন বা ওরকম আমরা কোনো কিছু দেখাতে যাব না, যে দেখা যাচ্ছে একটা ডিজিজ হচ্ছে, এটা এই ট্রিটমেন্ট দিয়ে রিকভার করছে, বা কোনো একটা কিছু সাথে কোরিলেশন আমরা দেখানো, এগুলো আমরা এখানে দেখাবো না। আমরা জাস্ট ডিসক্রাইব করে যাব যে হ্যাঁ, আমি এই গ্রুপ অফ ডেটা সেট নিয়ে এসেছি, এই গ্রুপ অফ ডেটা সেটের সাথে আমি রেজাল্ট কি কি পাচ্ছি, জাস্ট ডিসক্রাইব করব যে আমার ফাইন্ডিংটা কি হচ্ছে রিসার্চে, এবং ওটার সাথে আমি কিভাবে কি কি আউটকাম পেলাম। দিস ইজ জাস্ট ডেসক্রিপটিভ রিসার্চ। আর অ্যানালিটিক্যাল রিসার্চটা কি থাকবে, এখানে আমরা অ্যাসোসিয়েশনটা দেখাবো, যে দেখা যাচ্ছে যে আমার বয়সের সাথে সাথে আমার ডায়াবেটিস মেলাইটাস বা করোনারি আর্টারি ডিজিজ এটা বাড়ছে। এটা আমি অ্যানালাইসিস করে যখন আমি মনে করেন 100 জন মানুষের পপুলেশন নিলাম, সেখান থেকে আমি দেখা ইয়ে করবো, 100 জন পপুলেশন নিয়ে দেখবো তাদের বয়সটা দেখবো, সাথে তাদের কোমরবিডিস গুলো আসে নাকি, করোনারি আর্টারি ডিজিজ বা ডায়াবেটিস মেলাইটাস এগুলো। যদি দেখা যাচ্ছে হ্যাঁ বয়স বাড়ার সাথে সাথে এই ডিজিজ গুলো আমি বেশি পাচ্ছি, তাহলে হ্যাঁ ওদের সাথে অ্যাসোসিয়েশন আছে। অথবা দেখা যাচ্ছে যে বয়স বাড়ছে, এগুলো হচ্ছে না, এগুলো কোনো নন অ্যাসোসিয়েটেড, এর মধ্যে কোনো অ্যাসোসিয়েশন পাচ্ছি না। এইগুলো যখন আমরা অ্যাসোসিয়েশন বা নন অ্যাসোসিয়েশন দেখাবো, সেটাকে আমরা অ্যানালিটিক্যাল রিসার্চের দিকে যাচ্ছি। আচ্ছা, ডিসক্রিপটিভ আর অ্যানালিটিক্যাল রিসার্চের মধ্যে আমার কি ডিফারেন্সটা আসবে। ডিসক্রিপটিভ রিসার্চের মধ্যে কোনো কম্পারিজন গ্রুপ থাকবে না। কম্পারিজন গ্রুপ মানে কিরকম দেখাচ্ছে, আমি একটা গ্রুপ অফ সেট অফ পিপল নিলাম যারা হলো আপনার সুস্থ,
আর আর একটা গ্রুপ অফ সেট অফ পিপল নিলাম যেখানে মানুষগুলো অসুস্থ আছে, অথবা এরকম পেশেন্ট নিলাম যাদের ডিএম আছে, যাদের নন ডিএম পেশেন্ট, এরকম দুইটা গ্রুপ অফ কম্পারিজন যখন থাকবে সেটাকে আমরা বলবো অ্যানালিটিক্যাল রিসার্চে, যখন দুই গ্রুপ আমি পপুলেশন নিব। আর যখন এখানে কোনো গ্রুপ ডিফাইন করা থাকবে না, জাস্ট 100 জন মানুষ নিলাম, সাপোজ পপুলেশন নিলাম, যেটার মধ্যে আমি কাদের ডায়াবেটিস আছে কাদের নাই সেটা আমি জানি না, সেই ক্ষেত্রে আমি তখন নন কম্পারিজন গ্রুপ। কারণ যেহেতু ডিসক্রিপটিভ করছি, এখানে আমি কোনো অ্যানালাইসিস বা কোনো কিছু কোরিলেশন অ্যাসোসিয়েশন এগুলো আমি দেখাবো না সেক্ষেত্রে। আচ্ছা, আর হাইপোথিসিসটা কি? হাইপোথিসিসটা আমরা আর একটু পরে গিয়ে ডিসক্রাইব করবো। হাইপোথিসিস আর নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস আছে আর নাল হাইপোথিসিস, দুই টাইপের হাইপোথিসিস আছে। এটা কি এটা আমরা আর একটু পরে গিয়ে ক্ল্যারিফাই করবো আপনাদেরকে। আপাতত জানার জন্য আমরা ডিসক্রিপটিভ আর অ্যানালিটিক রিসার্চের ডিফারেন্সটা আমরা জেনে নিই, যে এদের মধ্যে কোনো কম্পারিজন গ্রুপ থাকবে না, অ্যানালিটিক্যাল কম্পারিজন গ্রুপ থাকবে। আমাদের ডেসক্রিপটিভ রিসার্চে কোনো হাইপোথিসিস থাকবে না, অ্যানালিটিক্যালের মধ্যে হাইপোথিসিস থাকবে। এবং আমরা কি কারণে, ডেসক্রিপটিভ রিসার্চে কি কারণে একটা কজ দাঁড়াচ্ছে, যে আমার দেখা যাচ্ছে যে সিগারেট স্মোকিং এর সাথে আমার এই হচ্ছে লাং ক্যান্সারটা বেশি হচ্ছে, এইগুলো আমরা খুঁজবো অ্যানালিটিক্যাল রিসার্চে। আমরা এক্সপ্লোর করব কজটা কি কারণে, যে আমি দেখলাম যে আমার লাং ক্যান্সারটা হচ্ছে, কজ কি কি আছে, স্মোকিং একটা পেলাম। এগুলো করতে গেলে আমি অ্যানালিটিক রিসার্চে যাবো। বাট যেগুলো ডিসক্রিপটিভ, আমি 100 জন গ্রুপ অফ মানুষ নিলাম, বুঝলাম কাদের আপনার লাং ক্যান্সার আছে কাদের নেই, পিছনে যাব কাদের স্মোকিং আছে কারা স্মোকিং করেনি, জাস্ট এগুলো আমরা এক্সপ্লোর করছি, কিন্তু এগুলো আমরা কোনো কজের সাথে মিলাবো না। এই কারণে তখন ডিসক্রিপটিভ আর অ্যানালিটিক্যাল। আচ্ছা, এখানে কিছু কোয়েশ্চেন অ্যান্সার আছে, যেরকম আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আপনারা দেখবেন। যেরকম এগুলো হচ্ছে স্যাম্পলিং, স্যাম্পলিং এর টাইপ কি কি ধরনের আছে, এগুলো আমরা আর একটু পরে আসবো, যখন স্যাম্পলিংটা পড়বো সেই ক্ষেত্রে আমরা তখন আসবো। আচ্ছা, নেক্সট আমরা এখানে কিছু দেখা যাচ্ছে যে মিন, মিডিয়ান, মুড আর রেঞ্জ। মিন, মিডিয়ান, মুড আর রেঞ্জ আমরা কখন আসবো, আমরা এটা একটু আপনাদেরকে এখানে একটু ওভারভিউ দিয়ে যাই। মিনটা কি হবে, যদি আমরা একটা গ্রুপ অফ সেট অফ ভ্যালুস দেওয়া আছে, মিন হলো বেসিক্যালি আপনার অ্যাভারেজ ভ্যালু, যতগুলো ভ্যালু থাকবে সবগুলো আমি অ্যাডিশন করব, অ্যাডিশন করে ডিভাইড বাই নাম্বার অফ, মানে টোটাল নাম্বার যে কয়টা আমার ভ্যালুস আছে। এখানে আপনারা যেখানে দেখেন যে 6টা ডিজিট আছে, 931836, যতগুলো সংখ্যা, 6টা সংখ্যা আছে, 6টা সংখ্যা যোগফল করলে আমাদের 30 আসছে, ওইটা নাম্বার ডিভাইড করব, টোটাল সংখ্যা 6, 6 দিলে 5, দিস ইজ দ্য মিন ভ্যালু। এটা আমরা মিন, মিডিয়ান, মুড বের করার জন্য ইউজ করছি। এটা কি আমরা মিডিয়ান কোনটা হবে, মিডিয়ানে যখন আসবো আমরা, মিডিয়ানের মধ্যে আমার সবসময় নিউমেরিক্যাল অর্ডারটা মেনটেন করা লাগবে। কেন? মিডিয়ান হবে মাঝখানে যে নাম্বারটা থাকবে সেটা। এখন এই ক্ষেত্রে দুইটা অবশ্যই আপনাদেরকে মেজার করা লাগবে, যে অড নাম্বার, ইভেন নাম্বার। অড নাম্বার যদি থাকে, মনে করেন 5টা ডিজিট থাকে, 5টা ডিজিটকে আমি নিউমেরিক্যালি সাজাবো, মানে হয় ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। এখানে যেমন দেখেন 6টা ডিজিট আছে, 931836, এটাকে আমি ছোট থেকে বড় যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, 133689, 6টা ডিজিট দেওয়ার পরে যদি এখানে 5টা ডিজিট থাকতো, সাপোজ আমি ধরলাম যে 3টা একবারই আছে, তখন আমার মাঝখানে কিন্তু 6 থাকতো, মিডিয়ান হতো 6। বা যেহেতু আমার 6টা ডিজিট আছে, এখানে আমি মাঝখানে যে দুইটা নাম্বার থাকবে সেই দুইটা নাম্বার অ্যাডিশন করে ডিভাইড বাই 2 করব। এখানে দেখা যাচ্ছে মাঝখানে 3 আর 6, ওটা যোগফল 9 আসে, 2 দিয়ে ডিভাইড করলে 4.5। এভাবে আমরা মিডিয়ানটা বের করি। আর মুডটা যখন বের করি, মুডটা আমার কি হবে, মুডটা হলো আমার সবচেয়ে বড় যে নাম্বারটা থাকবে, এবং সবচেয়ে সরি সব যে নাম্বারটা বারবার রিপিটেশন আসছে সেটাই হবে আমার মুড। এখানে যেমন আমরা 3টা দেখছি যে 6টা ডিজিট আছে, বাট 3 এসেছে আমার টোটাল 2বার। যেহেতু 3 এসেছে আমার 2বার, সেক্ষেত্রে আমার মোডটা আসবে 3। এটা ইউজুয়ালি আমরা করি মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার করার জন্য, যে আমার সেট অফ ডেটা দেওয়া আছে, আমার মাঝখানে যে ভ্যালুগুলো আছে সেন্ট্রাল টেন্ডেন্সি, আমি যদি একটা বেল শেপ কার্ভ আঁকি, মাঝখানে যে ভ্যালুগুলো থাকে, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির জন্য আমরা 3টা জিনিস ক্যালকুলেট করি, মিন, মিডিয়ান আর মোড। এটা একটা গেল। আচ্ছা, রেঞ্জটা কি? রেঞ্জটা হলো আমার সবচেয়ে যে ছোট নাম্বারটা থাকবে সেটার ডিফারেন্স, সাথে সবচেয়ে যে বড় নাম্বারটা থাকবে সেটার ডিফারেন্স হলো আমার রেঞ্জ। যেমন সাপোজ এখানে আমার 6টা ডিজিট আছে, 931836, 931836 এর মধ্যে সবচেয়ে আমার বড় নাম্বারটা এখানে 9, ছোট নাম্বারটা 1। এর জন্য এটা যে ডিফারেন্স, ম্যাক্সিমাম লিমিট কত হতে পারে? 9।
সবচেয়ে মিনিমাম লিমিট কত আসতে পারে? 1। এটার যে কারণ 1-এর নিচে কোনো নাম্বার যাবে না এখানে, এবং এখানে 9-এর বেশি আমার কোনো নাম্বার আসবে না। এই জন্য আমার এখানে রেঞ্জটা থাকবে 9 থেকে 1, উইচ ইজ 8। আমরা এই এসবি এটা স্কিপ করে যাচ্ছি, এটা আমি পরে এদিকে যখন স্যাম্পলিং করব তখন আমরা এটা ব্যাক আসবো। আচ্ছা, এখানে আমরা কিছু কমন টার্মস আমরা একটু জেনে নিই, এখানে কি কি আছে যেমন দেখি। যেমন পপুলেশন, একটা পপুলেশনটা কি? এন্টায়ার গ্রুপ অফ স্টাডি এলিমেন্ট। এখানে পুরা যত গ্রুপ, মানে আমাদের যেমন বিএমডিসি রেজিস্টার্ড ডক্টর কত আছে? 1,10,000। সেক্ষেত্রে আমার টোটাল পপুলেশন অফ ডক্টরস কত আমরা দেখছি যে 1,10,000 এরকম সাপোজ আছে গ্রুপ। তাহলে পপুলেশন অফ ডক্টরস ইন বাংলাদেশ 1,10,000, সেই হিসাবে আমরা এভাবে একটা পপুলেশন নিই। কিন্তু যখন আমরা কোনো রিসার্চ করব, সেই ক্ষেত্রে আমাদের ইস্যুটা কি হবে? আমরা 1,10,000 ডক্টরকে পুরা ডক্টর কমিউনিটি নিয়ে কি আমরা রিসার্চ করতে পারবো? সেখান থেকে তো আমরা পারবো না। তখন আমার ঝামেলাটা কি হবে? আমি সাপোজ 100টা ডক্টরের উপরে আমি একটা রিসার্চ করব, যে 100টা ডক্টর আমাকে রিপ্রেজেন্ট করবে যে হ্যাঁ, এই 1,00,000 ডক্টরকে, আমার এই 100টা ডক্টর যে ডেটা দিচ্ছে সেটা রিপ্রেজেন্ট করছে আমার 1,00,000 ডক্টরের উপরে। সেখান থেকে আমার চলে আসি, সাপোজ পপুলেশন আমার 1,10,000, স্যাম্পলে আমি এখানে নিয়ে আসলাম 1,000 ডক্টর। এই 1,000 ডক্টরের উপরে আমি রিসার্চ করে আমি একটা অ্যানালাইসিস করতে পারবো, হ্যাঁ এই 1,000 ডক্টর যে আমি ডেটা সেট পেয়েছি এটা ডিপেন্ড করে এটা এই পপুলেশনকে রিপ্রেজেন্ট করছে। এখন এই যে স্যাম্পলিং আমরা করব, স্যাম্পলিং করতে করতে আপনার স্যাম্পলের কিছু ক্লাসিফিকেশন আছে, এটা আমরা পরে আসি যে স্যাম্পল কিভাবে আমরা ক্লাসিফিকেশন করব। ওকে। আচ্ছা, এখানে প্যারামিটার স্ট্যাটিস্টিক্স আর ইনফেকশন স্ট্যাটিস্টিক্স, প্যারামিটারটা কি বুঝছে? যে সাপোজ আমার এখানে 80,000 গ্রুপ অফ ডক্টরস বুঝিয়েছে, এখানে ওদের যদি দেখা যাচ্ছে আমার সিস্টোলিক ব্লাড প্রেশার 80,000 ডক্টরে আমি যদি মাপি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 130 মিলিমিটার অফ মার্কারি। বাট আমি যখন দেখা যাচ্ছে যে সাবসেট নিয়েছি, যেটা আমি যে গ্রুপ অফ ডক্টরের উপর আমি রিসার্চটা করব, সেখান থেকে সাপোজ 4,000 ডক্টর নিয়েছি আমি, সেখানে যদি দেখা যাচ্ছে আমার তাদের মিন ব্লাড প্রেশার স্যাম্পলে এসে 125, এখান থেকে আমি একটা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স বা একটা কনক্লুশন ড্র করতে পারবো যে হ্যাঁ, আমার এই 4,000 ডক্টর রিপ্রেজেন্ট করবে 80,000 ডক্টরকে। আমার কনক্লুশন অ্যাবাউট দ্য পপুলেশন প্যারামিটার বেসড অন স্যাম্পল স্ট্যাটিস্টিক্স। এই যে আমরা যে সিস্টোলিক ব্লাড প্রেশার 130 ধরি, তারপরে ডায়াস্টোলিকটা আমরা 80 বা 90 ধরি, সেটা কিসের উপর ডিপেন্ড করছে? আমরা এই যখন রিসার্চ করেছি আপনার ইয়ের উপরে, স্যাম্পলের উপরে, তখনই আমরা এই ভ্যালুগুলো বের করতে পেরেছি। আচ্ছা, ভ্যারিয়েবল জিনিসটা কি? ভ্যারিয়েবল হলো ক্যারেক্টারিস্টিক্স অফ পপুলেশন দ্যাট ভ্যারিজ। মনে করেন যেসব জিনিস এক একটা মানুষের মধ্যে যেসব জিনিস ভ্যারি করবে, যেরকম কি কি ভ্যারি করতে পারে? সাপোজ আমরা এখানে চার ইয়ে আছে, 10 জন মানুষ আছে, তাদের এক একজনের ব্লাড গ্রুপ এক এক রকম। কারো এ পজিটিভ, কারো এ নেগেটিভ, কারো বি পজিটিভ বি নেগেটিভ, ও পজিটিভ ও নেগেটিভ, এ বি পজিটিভ এ বি নেগেটিভ। এক একজনের ক্যারেক্টার, এক একজনের এক একটা ব্লাড গ্রুপ, সেটা আমরা ভ্যারিয়েবল হিসেবে কনসিডার করতেছি। যেমন আমরা দেখলাম 100 জন মানুষ ছিলাম, সবার বডি ওয়েট কি সেম হবে? না, সবারই একটা ভ্যালু ডিফার করবে। এটার জন্য এটা ভ্যারিয়েবল। স্কিন কালার, কারো স্কিন কালার দেখা যাচ্ছে ব্রাইট, কারো একটু ডার্ক, কারো একটু শ্যালো, ওগুলো হিসাবে আমরা স্কিন কালার এগুলো ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট করতেছি। আচ্ছা, ডেটাটা কি? ডেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট অফ আ রিসার্চ। ভ্যালুস অর ইনফরমেশন অফ আ ভ্যারিয়েবল মেজার্ড অর রেকর্ডেড। যেসব আমরা জিনিসপত্র রেকর্ড করতে পারবো বা আমরা মেজার করতে পারি ইয়ে ভ্যারিয়েবলে, সেটা হলো আমার ডেটা। সাপোজ 180 মিলিমিটার অফ মার্কারি হাইপারটেনসিভ নাকি হাইপোটেনসিভ এক্সেট্রা, এরকম আমরা তখন ডেটা দিতে পারি। যেমন 80 কেজি, এটাকে আমার ওভারওয়েট হচ্ছে আন্ডারওয়েট হচ্ছে, এটা আমি ডেটাটা কালেক্ট করার পর যখন আমি ইনপুট দিব তখন আমি দেখতে পারবো যে হ্যাঁ এটা কি কোন ক্যাটাগরি আন্ডারে পড়ছে। আচ্ছা, যখন আমরা ডেটার ব্যাপারে আসছি, ডেটার ক্লাসিফিকেশন আমরা এখান থেকে জানবো যে কি কি টাইপ অফ ডেটা আছে। কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ ডেটা আর কোয়ালিটেটিভ ডেটার মধ্যে আমরা কিভাবে এখানে পার্থক্য করতে পারি? কোয়ান্টিটেটিভ ডেটা হচ্ছে যেগুলো আমরা
মাপতে পারি, যেগুলোর নিউমেরিক্যাল ভ্যালুজ আছে। নিউমেরিক্যাল ভ্যালুজ মানে কিরকম, যে মনে করেন একটা মানুষের হাইট কত থাকবে, একটা মানুষের ওয়েট কত থাকবে, এগুলো আমরা মাপতে পারি। যেমন যেগুলো কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে যেগুলো আমার ডেসিমেলে ভ্যালু আসবে, যেটার পরে মনে করেন একটা মানুষের ওয়েট হলো 70.9 কেজি, ডেসিমেল আসে, হাইট কত আসলো 183.2 সেন্টিমিটার, যেগুলো আমি কন্টিনিউয়াসলি লিখতে পারবো, যেগুলো আমার পয়েন্টে ভ্যালু আসবে, সেটা হলো আমার কন্টিনিউয়াস, আপনার ইয়ে থাকবে, কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। আর ডিসক্রিট কোনটা হবে, যেগুলোকে আমরা অর্ধেক বা ভাগ করতে পারবো না, যেটা দশমিকে আমার প্রকাশ করা যাবে না। এক্সাম্পল কিরকম, যেমন ফ্যামিলি মেম্বার, আপনার ফ্যামিলিতে কয়জন মানুষ আছে, 5 জন, আপনি কি কখনো বলতে পারবেন যে আমার এখানে 5.5 মানুষ আছে? না, এটা কখনো সম্ভব না। আপনাকে অ্যাজ আ হোল একটা নাম্বার বলতে হবে, সেই ক্ষেত্রে আমরা ডিসক্রিট ভ্যারিয়েবল ইউজ করি। আচ্ছা, এরপরে আমি আসছি কোয়ালিটেটিভ পার্টে। কোয়ালিটেটিভ পার্টে আপনার ভ্যারিয়েবল কি কি টাইপের ইয়ে আছে, ক্লাসিফিকেশন আছে, নমিনাল আর অর্ডিনাল। নমিনাল আর অর্ডিনাল কিরকম, একটা হলো নমিনালটা হলো আনর্যাঙ্ক। আনর্যাঙ্ক কেন বলছি, যেটাতে আপনি কোনো পজিশন দিতে পারবেন না। এক্সাম্পল যেমন রিলিজিয়ান, আপনার ধর্ম আছে ইসলাম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এটার মধ্যে কোনোটা বলতে পারবেন যে হ্যাঁ এই ধর্মটা সুপিরিয়ার, এই ধর্মটা ইনফেরিয়র? কখনো আমরা এরকম কোনো র্যাঙ্কিং দিতে পারবো না যে হ্যাঁ এটা ভালো, এটা খারাপ, এটা সম্ভব না। সেম সেক্স, মেল ফিমেল, এগুলোকে আমরা বলতে পারবো যে কোনটা মেল ভালো না ফিমেল ভালো, কোনো কোনো র্যাঙ্কিং হবে না। সেক্ষেত্রে আমার নমিনালটা আনর্যাঙ্ক হিসেবে থাকবে। অর্ডিনালটা কোনটা, যেটা আমরা গ্রেডিং, মানে আমরা যেটাকে আমরা র্যাঙ্ক দিতে পারি। যেমন আমরা টিউমার গ্রেডিং করতে পারি, গ্রেড 1 গ্রেড 2 এরকম থাকতে পারে, বা আপনার আহ ইয়ে যখন করি আপনার মাইল্ড মডারেট সিভিয়ার যেরকম করতে পারি পারি সেই ক্ষেত্রে যখন আমরা ইয়ে করছি, আপনার একটা র্যাঙ্ক দিতে পারছি যে হ্যাঁ এটা কম, এটা মাঝারি, এটা বড় সিভিয়ারিটি থাকছে, সেই ক্ষেত্রে এটা আমরা অর্ডিনাল হিসেবে কাউন্ট করতে পারি। আচ্ছা, এখন এই যে ভ্যারিয়েবল যেটা, এতক্ষণ তো আমরা আপনার টাইপস অফ ডেটা বা ভ্যারিয়েবল পরে একটা ক্লাসিফিকেশন দেখলাম, যে কোয়ান্টিটেটিভ পার্ট আর কোয়ালিটেটিভ পার্ট। এটা আরেকবার ডিফারেন্ট ভাবে একটা করা যায়, যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমি আপনাদেরকে একটু ভালো করে টাইম নিয়ে বোঝাতে যাচ্ছি, একটু ওয়েট করুন। আচ্ছা, এখানে আমরা যখন ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্টটা কি হচ্ছে, মনে করেন আহ ডিপেন্ডেন্ট আগে বুঝাই, যে মনে করেন আপনার আউটকাম বা ইফেক্ট, মনে করেন সিগারেট খেলে আমাদের লাং ক্যান্সার হওয়ার সুযোগ বেশি থাকে, এটা একটা। অথবা দেখা যাচ্ছে যে যারা ওবিস পেশেন্ট তাদের এমআই হওয়ার চান্সেস আর হাই। আচ্ছা, অথবা দেখা যাচ্ছে এল্ডারলি পিপলদের ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেশি। এখানে যখন আমার যে রেজাল্ট বা যে ইয়ে হচ্ছে ইফেক্ট বা আউটপুট, সেটাকে আমরা বলছি ডিপেন্ডেন্ট। আর যেগুলো হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট, মনে করেন আপনি সিগারেট মানে খেতেও পারেন নাও খেতে পারেন, যারা সিগারেট খাচ্ছে তাদের মধ্যেও লাং ক্যান্সারের আপনার পেশেন্ট আছে, আবার যারা সিগারেট খাচ্ছে না তাদের মধ্যেও লাং ক্যান্সার পেশেন্ট আছে। ইন্ডিপেন্ডেন্ট আমি কাকে ধরবো, যে সিগারেট খাওয়াটাকে এক্সপোজার, সিগারেট খাওয়াটা কি এক্সপোজার। যেমন ইয়েটা কি ওবিসিটি, ওবিসিটিটা কি, এটা আমার হলো কজ, যে ওবিস পার্সনদের এমআই হইতেও পারে নাও হইতে পারে। ইনপুট বা রিস্ক ফ্যাক্টর যেগুলো থাকবে সেটাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট, যেটা কারোর উপর ডিপেন্ড করছে না। যেমন মনে করেন যারা হলো আপনার ডায়েট করবে, ডায়েট হলো ইন্ডিপেন্ডেন্ট কজ, যারা ডায়েট করবে তাদের করোনারি হার্ট ডিজিজ হওয়ার চান্স হইতেও পারে নাও হতে পারে। যেহেতু হতেও পারে বা নাও হতে পারে, ডিপেন্ড করতেছে আপনার ডায়েটের উপরে। ডায়েট ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট কজ, এই কারণে এটা হলো আমার এক্সপোজার। ডিপেন্ডেন্ট কি হতে পারে, করোনারি হার্ট ডিজিজ, যে দেখাচ্ছে বেশি খাচ্ছে এই কারণে হচ্ছে। ইফেক্ট, আউটকাম, রেজাল্ট যেটাই হবে সেটাই হচ্ছে আমার ডিপেন্ডেন্ট পার্টে চলে যাবে। যেরকম আমার হতে পারে যে দেখা যাচ্ছে ইয়ে হচ্ছে হাইপার টেনশন, এটাও আমার একটা আউটকাম বা ইফেক্ট। তারপরে দেখা যাচ্ছে এমআই হচ্ছে আউটকাম বা ইফেক্ট। তারপর লাং ক্যান্সার, আউটকাম বা ইফেক্ট। এই ক্ষেত্রে কনফাউন্ডিংটা কোনটা, কনফাউন্ডিংটা ভেরি ইন্টারেস্টিং।
কনফাউন্ডিং হলো যখন আমার বোথ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্টকে মাঝখানে আর একটা কো ফাউন্ডার এসে আমার হ্যাম্পার করবে, সেই ক্ষেত্রে আমাকে কনফাউন্ডিং ভেরিয়েবল, যেটা দুই সাইডেই দেখা যাচ্ছে। আপনি দেখেন এখানে যেমন এক্সাম্পল দেওয়া আছে যে যারা ওবিস পার্সন তাদের এমআই হওয়ার চান্স আছে বেশি, কিন্তু যদি হাইপারটেনসিভ আর ডায়াবেটিস মেলাইটিস থাকে, হাইপারটেনসিভ ডায়াবেটিস মেলাইটিস কাদের হয়, ওবিস পার্সনদের হতে পারে, চান্সেস আর ভেরি হাই। এবং যাদের এমআই থাকে তাদের কোমরবিড হিসেবে হাইপারটেনশন ডিএম থাকতে পারে। যেই ফ্যাক্টরটা আপনার বোথ এক্সপোজার আর আউটকামকে ইফেক্ট করবে, সেটাই হবে আমার কো ফাউন্ডার। এখানে আমি যেমন আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দিই, যেরকম সাপোজ ধরুন প্রেগনেন্সিতে আপনার অ্যানিমিয়া হয়। প্রেগনেন্সিতে অ্যানিমিয়া হবে, প্রেগনেন্সি ইজ দ্য কজ অথবা ইনফ্লুয়েন্স, অ্যানিমিয়া হলো আপনার ইফেক্ট অথবা আউটকাম। বাট এখানে কোফাউন্ডিং ফ্যাক্টর কি কি আমি আনতে পারি? একটা হলো আয়রন ইনটেক। দেখা যাচ্ছে যেসব প্রেগনেন্ট লেডিরা আয়রন ইনটেক করতেছে না, তাদের অ্যানিমিয়া হওয়ার প্রবণতা বেশি। অথবা দেখা যাচ্ছে যাদের এজ, মানে বয়সটা, এটাও একটা ফ্যাক্টর। যাদের দেখা যাচ্ছে প্রেগনেন্সি লেটার স্টেজে হচ্ছে, 35 36, তাদের অ্যানিমিয়া হওয়ার প্রবণতা বেশি থাকছে। অথবা ফুড হ্যাবিট, যে দেখা যাচ্ছে যেসব আপনার খাবারে আয়রন বেশি থাকছে সেগুলা প্রেগনেন্ট মহিলারা কম খাচ্ছে, সেক্ষেত্রে অ্যানিমিয়া হতে পারে। অথবা দেখা যাচ্ছে যেসব ফুড হ্যাবিট আপনার খেলে অ্যানিমিয়া হবে না, সেগুলো প্রেগনেন্ট মহিলা খাচ্ছে না, সেগুলো হবে। দিস আর দ্য কো ফাউন্ডার্স, এখানে একটা হতে পারে। যেমন আরেকটা এক্সাম্পল দিই, যে ডায়াবেটিস যাদের হবে ইন্ডিপেন্ডেন্ট, আর ডিপেন্ডেন্ট হলো হাইপারটেনশন। ডায়াবেটিস যাদের হয় তাদের হাইপারটেনশন হওয়ার প্রবণতা বেশি। বাট কোফাউন্ডিং হিসেবে কি আমি আনতে পারি? ওবেসিটি। কেন? ওবিস পার্সনদের ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেশি, এবং ওবিস পেশেন্টদের হাইপারটেনশন হওয়ার প্রবণতা বেশি। দুইটাই হবে। এটা হলো আমার কোফাউন্ডিং ভ্যারিয়েবল। কোফাউন্ডিংটা অনেক সময় কোশ্চেনে আপনাদের একটু কনফিউজিং থাকে, এজন্য আপনার এটা দুই সাইডে মিলিয়ে দেখবেন যে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট বোথ সাইডে এটা মানে ইফেক্ট করে কিনা। যখনই করবে সেটা আপনার কোফাউন্ডিং ভ্যারিয়েবল হবে। আচ্ছা, এখানে আপনাদেরকে একটু বাংলায় আপনাদেরকে ক্লিয়ার করে একটু বলা আছে, আমি তো আপনাদের জন্য একবার জাস্ট গো থ্রু করে যাচ্ছি। ভ্যারিয়েবলটি কি? সময়ের সাথে সাথে মানুষের মন, সমাজ, পৃথিবীর তাপমাত্রা, প্রকৃতি, নদী, জল সবকিছু পরিবর্তনশীল, আর যাই পরিবর্তনশীল তাই ভ্যারিয়েবল। যাইটাই চেঞ্জ করা যাবে সেটা আপনার ভ্যারিয়েবল হচ্ছে। Anything that can vary can be considered a variable. For instance, age can be considered a variable because age can take different values for different people or for the same person at different times. কারণ আমি যদি 100টা গ্রুপ অফ পিপল নিই, এক একজনের এজ এক এক রকম, কারো কোনো মিলবে না আনটিল আনলেস একদম যাদের মানে জন্মের সাল, তা মাস এবং তারিখ মিলবে শুধু তাদেরই, এবং দিজ আর মানে খুবই রেয়ার। এই জন্য দেখা যাচ্ছে সবার এজ কারো না কারো দিন মাস ওদিকে ডিফারেন্স থাকছে আপনার। Right. আমি একটু ব্রেক নিচ্ছি, 1 মিনিট। হুম, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, কন্টিনিউ করবো। হ্যালো। আচ্ছা, আমরা তারপরে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তারপর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যা যা আছে আমরা সবই কিন্তু এখানে ডিসক্রাইব করে চলে গেছি। আচ্ছা, কোফাউন্ডিং ভ্যারিয়েবলটা খুব ইন ডিটেলস এক্সপ্লেন করা হয়েছে, এখানে আপনারা এক্সাম্পল করে একটু দেখে নেবেন। আচ্ছা, ডাইকোমেটাস ডেটা কোন কি টাইপের হবে? যেখানে আমার জাস্ট দুইটা ভ্যালু পাওয়া যাবে। এক্সাম্পল যেরকম কি, জেন্ডার জেন্ডার কি হবে, আমি জাস্ট মেল বা ফিমেল যখন ক্যাটাগরি করে দিব সেটা আমার ডাইকোমেটাস ডেটা। প্রেগনেন্ট, মানে প্রেগনেন্সি যখন থাকবে, প্রেগনেন্ট নন প্রেগনেন্ট দুই টাইপের জাস্ট আপনি আউটকাম পাবেন, এর বেশি আউটকাম আসবে না। সেটা আমার ডায়াগ্রামাস ডেটা। যেরকম আমি দেখে দিলাম, আমি যদি বলি হাইট, হাইট এক একজনের অনেকগুলো দিব, বাট আমি যদি রেঞ্জ করে দিই যে দেখাচ্ছে 170-র নিচে যারা স্মল,
170 উপরে যারা, 70 সেন্টিমিটার উপরে যারা আছে তারা হলো টল। যখন আমি দিব তখন আমার যখন দুইটা টাইপ ক্যাটাগরি হবে, স্মল আর টল, তখন আমার এই ডায়াগনোমেটাস ডেটা হিসেবে আমি কনসিডার করতে পারবো, প্রোভাইডেড আমি এটাকে ক্যাটাগরি করে দিয়েছি। ক্যাটাগরি না করলে এটা হচ্ছে না। আর যেগুলো কিছু কিছু যেমন ক্যাটাগরি করা লাগছে না, যেমন জেন্ডার, এটাতে আপাতত করা লাগছে না। তারপর প্রেগনেন্সি, এটাতে করা লাগছে না। এখন আমি এই জায়গায় আসি, স্কেলস অফ মেজারমেন্ট। এটাও আমরা ইয়েতে আগে আপনার বলেছি কি কি টাইপের আছে, যে নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল। সরি, এটা আমরা এক্সপ্লেন করিনি, আমরা এখন এটা এক্সপ্লেন করি যে টাইপস অফ মেজারমেন্ট। 4 ধরনের মেজারমেন্ট আছে এখানে আমরা: নমিনাল, অর্ডিনাল, ইন্টারভেল আর রেশিও। নমিনাল আমি কোনটাকে বলবো? নমিনাল বলবো যেটাতে কোয়ালিটেটিভ ডেটা আপনার থাকবে, সেটাতে আমি নমিনাল দিচ্ছি। অর্ডিনালেও আমি কোয়ালিটেটিভ ডেটা দিচ্ছি। এটাকে আমি এক্সপ্লেন করার জন্য একটু আপনাদেরকে আমি 1 মিনিট টাইম নিব, আমি ক্লারিফাই করে দিচ্ছি সুন্দর করে। আচ্ছা, আমরা এখানে চলে আসি। নমিনাল নমিনাল স্কেলটা আমরা ইয়েতে, নমিনাল স্কেল কোনটা ধরছি, যেটা আমরা কোয়ালিটেটিভ ডেটাকে আমরা নমিনাল করছি। অর্ডিনালটাকে বলবো যখন কোয়ান্টিটেটিভ ডেটা থাকবে সেটাতে। আর ইন্টারভাল স্কেলটা কোনটা, যেটা আমার দেখা যাচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা, যেমন থার্মোমিটার, যেখানে জিরো এর অ্যাবসোলুট কোনো ভ্যালু থাকবে না। যেমন থার্মোমিটারে যখন আমরা এখানে জিরো মানে ভ্যারিয়েবল অ্যাবসেন্স বোঝায় না, বরং জিরো একটা নিজেরই ভ্যালু থাকে। যখন আমরা দেখা যাচ্ছে, জিরো কি অ্যাবসলুট ভ্যালু আমরা বলি থার্মোমিটার, না, এটাতে -273 কেলভিন আমরা যেটা ইয়েতে ধরি। জিরো যেখানে একটা ভ্যালু মিন করে সেটাতে আমরা আসবে ইন্টারভাল স্কেল, এবং ইন্টারভাল স্কেলের এক্সাম্পল যখন আসবে শুধুমাত্র আমরা থার্মোমিটারকে, মানে মোর আপনাদের যখন কোয়েশ্চেন থাকবে, আমরা দেখা যাচ্ছে থার্মোমিটারে আমরা এক্সাম্পলটা সেট করব। আচ্ছা, আর রেশিও স্কেলটা কি? রেশিও স্কেল মানে যেখানে জিরো এর ট্রু ভ্যালু আছে, এখানে কোনো নেগেটিভ ভ্যালু থাকবে না। যেরকম সাপোজ আমি যখন কারো ওয়েট, এটা কি জিরো হতে পারে, হাইট বা কোনো কিছু জিরো হতে পারে, এক্স্যাক্টলি জিরোর এখানে একটা মান আছে। যখন একটা জিরোর একটা মান থাকবে, বা যেটা অ্যাকচুয়ালি জিরো মানে জিরোর একটা ভ্যালু আপনাকে বোঝাচ্ছে, সেটা আমার রেশিও স্কেলে আমি কনসিডার করব। আর নমিনাল ইয়েতে, আর ইন্টারভাল স্কেলে যখন থাকবে, থার্মোমিটার, যেমন থার্মোমিটার 0 সেলসিয়াস মানে কিন্তু -273 কেলভিন, এটা কিন্তু অ্যাকচুয়াল জিরো আমার আসছে না, সেক্ষেত্রে আমি এটাকে কনসিডার করতে পারছি না। নেক্সট আমরা যাচ্ছি রিসার্চ কোয়েশ্চেন। রিসার্চ কোয়েশ্চেনটা কি? যখনই আমি আপনার একটা রিসার্চ করব, যেরকম আমার রিসার্চটা ছিল, আমরা আপনার নিউট্রিশন স্টেটাস আমরা মেজার করছি বাচ্চাদের, চিলড্রেনদের যাদের টিবি হয়েছে। রিসার্চ কোয়েশ্চেনটা আমার কি হবে, যে আমার দেখা যাচ্ছে যে নিউট্রিশন স্ট্যাটাস দেখছি আমি, তো হোয়াট আর দ্য নিউট্রিশন স্টেটাস অফ চিলড্রেন হ্যাভিং টিউবারকুলোসিস, এটা আমার যেমন রিসার্চের আমার ইয়ে ছিল, থিসিসের কোয়েশ্চেন ছিল। সেম ভাবে এটা তো আপনি যখন আপনার যে টাইটেল থাকবে রিসার্চের, আপনি সাপোজ একটা টাইটেল নিয়ে কাজ করবেন, সেই টাইটেলকে বেস করে আপনার যে মেইন কিওয়ার্ডস গুলো আছে, সেই ক্ষেত্রে আমার কোয়েশ্চেনে থাকবে। যেমন ডেফিনেশন আছে, কোয়ারিজ অ্যারাইজিং আউট অফ রিসার্চ প্রবলেম। এক্সাম্পল কি? হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস অফ আর্লি অনসেট এমআই। আপনি যেটা টপিক নিয়ে কাজ করতেছেন আপনার রিসার্চে, সেটার যে মেইন কোয়েশ্চেনটা, সেটাই আপনার রিসার্চ কোয়েশ্চেন আমরা আসছি। ওয়াই পিপল আর বিকামিং ড্রাগ অ্যাডিক্টেড, আপনার রিসার্চ যদি থাকে ড্রাগ অ্যাডিকশন নিয়ে মানুষের, সেক্ষেত্রে আপনার কোয়েশ্চেনটা ওইভাবে অ্যারেঞ্জ করবে।
যেমন আপনি যদি লাং ক্যান্সার নিয়ে কাজ করতেছেন, স্মোকিং আর লাং ক্যান্সার কোনো আপনি একটা কোরিলেশন দেখতে যাচ্ছেন, টাইটেলটাও আপনি ওইভাবে সেট করলেন যে ফ্যাক্টরস কজিং লাং ক্যান্সার, তো বা স্মোকিং কজিং লাং ক্যান্সার এরকম ভাবে করছেন, সেক্ষেত্রে আপনার কোয়েশ্চেনটাও অ্যারাইজ হবে রিসার্চ কোয়েশ্চেন যে স্মোকিং ইনক্রিজেস, ডাজ স্মোকিং ইনক্রিজেস দ্য রিস্ক অফ লাং ক্যান্সার কোয়েশ্চেন মার্ক। রিসার্চ কোয়েশ্চেনটা বেসড করবে আপনার রিসার্চ টাইটেলের উপরে, যেটা নিয়ে আপনি কাজ করতেছেন। আচ্ছা, নেক্সট আমরা আসছি হাইপোথিসিসে। হাইপোথিসিসে আমি আগে বলেছিলাম যে আমরা দুই টাইপের হাইপোথিসিস দেখি, একটা হলো নাল হাইপোথিসিস আর হলো অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল হাইপোথিসিস মানে নাল মানে জিরো, যেটাকে আমরা কোনো রিলেশন দেখাতে পারছি না, যেরকম কি যে স্মোকিং কজিং লাং ক্যান্সার, এটা আমার হাইপোথিসিস। এটাকে নাল হাইপোথিসিস কবে, কি যে স্মোকিং ডাজ নট কজ লাং ক্যান্সার, এটা আমার নাল হাইপোথিসিস হবে। আর অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি, যে দেখাচ্ছে আমি স্মোকিং করছে লাং ক্যান্সার হচ্ছে, এটা আমার অল্টারনেটিভ। লজিক্যাল অ্যান্ড অ্যাসিউমড অ্যান্সার টু দ্য রিসার্চ কোয়েশ্চেন, আমি যে কোয়েশ্চেন করছি যে স্মোকিং এর সাথে লাং ক্যান্সার করছে কিনা, এটা যে আমার চিন্তা, এটা আমার হাইপোথিসিস। এক্সাম্পল কি, ওবেসিটি, ডিএম, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া কজেস আর্লি অনসেট এমআই, এইসব ফ্যাক্টর গুলো এমআই করছে, আমার হাইপোথিসিস এইটা। নালটা কি, নাল হাইপোথিসিস হবে এইসব জিনিস আমার এমআই করছে না। আর অল্টারনেটিভ কি, এই জিনিসগুলো আমার এমআই করছে। এক্সাম্পল আর হচ্ছে আনএমপ্লয়মেন্ট, ফ্রাস্ট্রেশন, ফ্যামিলি ব্রেকআপ কজ ড্রাগ অ্যাডিকশন অ্যামং ইয়াং পিপলস। আচ্ছা, স্মোকিং ইনক্রিজেস দ্য রিস্ক অফ লাং ক্যান্সার, এটা এক্সাম্পল দিয়েছে। আচ্ছা, ডাটা কালেকশন মেথড। ডাটা কালেকশন মেথডে আমরা কি কি হিসাবে করতে পারি ডেটা কালেকশন, আমরা আপনার একটা আছে যে আপনার ফেস টু ফেস ইন্টারভিউ করতে পারি, ফোকাস গ্রুপ ডিসকাশন করতে পারি, একটা আছে জাস্ট অবজারভেশন, একটা আছে কোয়েশ্চেনের অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, যেরকম আমরা কি ইন্টারভিউটা কি করছি, আমি দেখা যাচ্ছে সামনে গেলাম একজনের সাথে ওয়ান টু ওয়ান, আমি গিয়ে তারপর আপনার কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেনের সেট অফ ডেটা থাকে, গিয়ে আমি জাস্ট ওনাকে মুখে কোয়েশ্চেন করবো, উনি অ্যান্সার দিবে, সেটা হ্যাঁ অথবা না এইভাবেও করতে থাকতে পারে। ক্লোজ কোয়েশ্চেনিয়ার এটাকে আমরা বলি। আর ওপেন কোয়েশ্চেনিয়ার হলো আপনি যদি মনে করেন কোনো কিছু যদি ওপেনলি বলতে হয়, হ্যাঁ আপনার সাংসারিক জীবন কেমন যাচ্ছে, এটা হলো ওপেন ইন্টারভিউ, মানে ওপেন কোয়েশ্চেন, যেরকম উনি তখন ডিসক্রাইব করবে, হ্যাঁ আমি সকালবেলা ঘুম থেকে উঠিয়ে বাচ্চাদের রেডি করি, খাওয়া দাওয়া করাই, স্কুলে পাঠাই। এটা হলো একটা গ্রুপ, এটা হলো ওপেন ডিসকাশন হচ্ছে আপনার। আর যে ক্লোজ কি, আপনার আপনার সন্তান আছে, হ্যাঁ সন্তান কয়জন আছে, 4। তারপরে তারা কি স্কুলে যায়, হ্যাঁ তারা কি বিকালে খেলতে যায়, হ্যাঁ। এরকম যখন আপনার ওই ইন্টারভিউটা আমার থাকবে, হ্যাঁ বা না বা কয়েকটা ওয়ার্ড, মানে জাস্ট ডিরেক্ট অ্যান্সার, সেটা আমার ক্লোজড ইন্টারভিউ। আর ওপেনটা হবে আপনার যখন জাস্ট আপনি বোথ সাইড সে তার ডিসক্রাইব করবে, বা যেরকম কারোর সন্তান আছে, আপনার সন্তান কয়টা, কেউ হলো 4, 5, 6, এগুলো সব ওপেন ডিসকাশনের মধ্যে যাবে। ফোকাস গ্রুপ ডিসকাশন কখন হয়, ফোকাস গ্রুপ ডিসকাশনটা আপনার যখন আমি একটা গ্রুপ অফ পিপল, 10 জন, 15 জন একত্রিত করে, তারপরে আমি ওদেরকে সবার কাছ থেকে সবার মতামত নিচ্ছি, বা সবার ইন্টারভিউ একই জায়গায় বসে নিচ্ছি একটা সমাবেশ মতো করে, সেটাকে আমার ফোকাস গ্রুপ ডিসকাশন বলে। এখানে আমি একজন পার্টিসিপেন্ট ওয়ান টু ওয়ান হচ্ছে না, আপনি নিজে থেকে যখন দেখা যাচ্ছে 6 জন বা 10 জন এরকম কোয়েশ্চেন আপনি ডিসকাশন করছেন, সেটা আমার যাবে ফোকাস গ্রুপ ডিসকাশনের মধ্যে। আচ্ছা, এরপর আছে অবজারভেশন, পার্টিসিপেটরি আর নন পার্টিসিপেটরি। একটা মিনিট, আমি একটু টাইম নিব আপনাদের একটু ক্লারিফাই করার জন্য। আচ্ছা, ফোকাস গ্রুপ ডিসকাশনে আমি এক্স্যাক্টলি একটু বলে দিই, এখানে যেমন দেওয়া আছে, ফোকাস গ্রুপ ডিসকাশন ইজ এ ডিসকাশন অ্যামং 6 to 12 পিপল। 6 জন থেকে 12 জন থাকতে হবে ফোকাস গ্রুপ ডিসকাশন করার জন্য, এটা ম্যান্ডেটরি। আচ্ছা, অবজারভেশন, পার্টিসিপেট আর নন পার্টিসিপেট। অবজারভেশনটা কি, আপনি জাস্ট দূরে থেকে অবজার্ভ করবেন যে এই জিনিসটা করছে নাকি। মনে করেন সাপোজ আপনি একটা আইসিইউর ভিতরে আপনি একটা রিসার্চ করতে যাচ্ছেন, তো আপনি ওখানে গিয়ে দেখবেন যে নার্স যারা আছে বা কেয়ার গিভার যারা আছে, তারা কিভাবে আপনার পেশেন্টকে ট্রিটমেন্ট দিচ্ছে। যেমন সাপোজ ওরা মাস্টার চ্যাট এদিকে রেকর্ড করে, ওরা কত ঘন্টা পর পর ব্লাড প্রেশার মাপছে, কত ঘন্টা পর পর আপনার সুগার চেক, মানে আর র্যান্ডম ব্লাড সুগারটা মাপা হচ্ছে, তারপরে পেশেন্ট আপনার ইয়েতে থার্মোমিটার দিয়ে চেক করছে কিনা, কতক্ষণ পর পর। এটা যেমন জাস্ট অবজারভেশন, আপনি জাস্ট কারোর সাথে কথা বলতে পারবেন না এখানে,
যারা আপনার পার্টিসিপেন্ট, মানে এখানে আপনার নার্সিং গ্রুপটা আপনার পার্টিসিপেন্ট হচ্ছে, সেখানে আপনি জাস্ট ওরা কি কি করছে আপনি ওখানে কোয়েশ্চেনিয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবেন, অবজার্ভ করবেন আর টিক টিক দিবেন যে হ্যাঁ 1 ঘন্টা পর পর ওরা কি ব্লাড প্রেশার মাপছে, হ্যাঁ টিক মার্ক। যদি না হয় না, তার টিক মার্ক দিবেন। এটা যেমন একজন নার্স দেখলেন, নেক্সট দেখলেন, এরকম 100 জন গ্রুপ অফ নার্স চুজ করলেন, সেটা এরকম দেখলেন। এক্ষেত্রে আমার অবজারভেশন হচ্ছে। আর কোয়েশ্চেনিয়ার অ্যাডমিনিস্ট্রেশনটা কি? কোয়েশ্চেনিয়ার আপনি হাতে করে বানিয়ে নিয়ে যাবেন। আপনার সেট অফ কোয়েশ্চেন থাকবে, ডিপেন্ডিং আপনার যে ভ্যারিয়েবলস গুলো থাকবে আপনার রিসার্চ টাইটেল অনুযায়ী, সেই অনুযায়ী কোয়েশ্চেনের বানিয়ে নিয়ে গিয়ে আপনি তখন যে যাকে ইন্টারভিউ করবেন তাকে সামনাসামনি জিজ্ঞেস করবেন যে আপনার ফার্স্টে সোশ্യോ ডেমোগ্রাফিক আমরা কোয়েশ্চেনের থাকে যে আপনার নাম, বয়স, তারপরে আপনার বাসস্থান, ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ন, এগুলো আমরা ইউজুয়ালি করি। তারপরে আপনার করার পরে যে যে আপনি, যেমন আমি করেছিলাম আপনার টিউবারকুলোসিস উপর কাজ করেছিলাম। তো আমি কোয়েশ্চেনের ছিল যে আমার যে আপনার বাসস্থানে কয়টা জানালা আছে, আপনার বাসস্থানের থেকে আপনার বাসায় কেউ ধূমপান করে কিনা, বাসার মধ্যে জানলা আছে কয়টা, বাথ ল্যাট্রিন ফ্যাসিলিটিস আছে কিনা, এইগুলো যেরকম আমি করেছিলাম কোয়েশ্চেনের বানিয়ে নিয়ে গেছিলাম ভ্যারিয়েবলস অনুযায়ী। কোয়েশ্চেনের দেখে দেখে আমি 1 to 1 ওদেরকে কোয়েশ্চেন করে যেগুলো আমি নিব সেগুলো আমি কোয়েশ্চেন অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, আমি এবারটা একটু ফাস্ট যাব, কারণ আস্তে আস্তে দেখা যাচ্ছে আমরা মানে মেইন জিনিসগুলো টাচ করে ফেলছি। আচ্ছা, ডেটা রিপ্রেজেন্টেশন মেথড, আমরা যে ডেটাগুলো আমরা যে কালেক্ট করে নিয়ে আসলাম কোয়েশ্চেনের পরে, এটা আমরা কিভাবে আপনাদেরকে রিপ্রেজেন্ট করতে পারি? টেবিল ফর্মে করতে পারি, ফিগার ফর্মেও। আমরা যখন থিসিস বই লিখি ইউজুয়ালি আমরা টেবিল ফরম্যাটটাই ম্যাক্সিমাম ইউজ করা হয়, কারণ টেবিলে আপনার মোরলেস ছোট জায়গার মধ্যে সবকিছু আপনি রিপ্রেজেন্ট করতে পারছেন। টেবিলের টাইপ কি কি আছে, যেমন ফ্রিকোয়েন্সি টেবিল, কন্টিনজেন্সি টেবিল, ক্রস টেবিল, এগুলো আছে। আর ফিগার ইউজুয়ালি গ্রাফ চার্ট এগুলো ইউজ করা হয়। গ্রাফটা কখন করি? আমরা যখন কোয়ান্টিটেটিভ ডেটা থাকে তখন করি, আর চার্টটা ইউজ করা হয় কোয়ালিটেটিভ ডেটার জন্য। আচ্ছা, গ্রাফ কি কি টাইপের আছে আপনাদের ক্ষেত্রে বেশি ইন ডিটেলস জানা লাগবে না। আপনারা কোয়ান্টিটেটিভ কি কি আছে, কোয়ালিটেটিভ কি কি আছে, জাস্ট নামগুলো জেনে রাখবেন, সো দ্যাট আপনাদের যখন এমসিকিউ গুলো আসবে নামগুলো দিয়ে আপনি জাস্ট কোয়ান্টিটিভ বা কোয়ালিটেটিভ গুলো আলাদা ডিফারেন্সিয়েট করতে পারেন। ইন ডিটেলস আপনাদের জন্য যাবো না, যেহেতু এত কিছু ইন ডিটেলস লাগবে না আপনাদের। গ্রাফের মধ্যে কি কি আছে? হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি, পলিগন, ফ্রিকোয়েন্সি কার্ভ, লাইন চার্ট, স্ক্যাটার ডায়াগ্রাম, বক্স প্লট, ওজিএফ, স্টেম এন্ড লিফ প্লট, এগুলো আমার কোয়ান্টিটেটিভ ডেটার জন্য। আর যেগুলো চার্ট অথবা ডায়াগ্রাম করি ওটা কোয়ালিটেটিভ ডেটা, ওটা আমার সিম্পল বার ডায়াগ্রাম, মাল্টিপল বার ডায়াগ্রাম, কম্পোনেন্ট বার ডায়াগ্রাম, তিনটা ডায়াগ্রামই চলে এসেছে এখানে। আর এখানেও দেখেন তিনটা, এখানে সব ডায়াগ্রাম ওয়াইজ যতগুলো আছে সবই কিন্তু আমার কোয়ালিটেটিভ ডেটার মধ্যে। সিম্পল মাল্টিপল কম্পোনেন্ট, আবার পাই, পাই চার্ট বলি ইউজুয়ালি, বা পাই ডায়াগ্রাম বলতে পারেন, পিক্টোগ্রাম, ম্যাপ ডায়াগ্রাম, যা যা আছে এগুলো সব কোয়ালিটেটিভ, আর বাকি যেগুলো আমরা দেখছি সেগুলো সব কোয়ান্টিটেটিভ। আচ্ছা, স্যাম্পলিং টেকনিক। স্যাম্পলিং টেকনিকটা খুবই 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 ইম্পর্টেন্ট টপিক। এটা আমি আপনাদেরকে খুব ভালো করে বোঝানোর চেষ্টা করব। এটা বুঝে গেলে মোরলেস তারপরে বেশি পার্ট বাকি থাকবে না। আচ্ছা, স্যাম্পলিং টেকনিকের মধ্যে আমার 1 মিনিট আমি একটু পজ নিবো, একটু পানি খেয়ে নিবো। আচ্ছা, স্যাম্পলিং যখন আসছে, স্যাম্পলিং কে আমি দুই ভাগে ভাগ করতে পারি। র্যান্ডম স্যাম্পলিং অথবা নন র্যান্ডম স্যাম্পলিং হিসেবে বলা যেতে পারে, অথবা আমি বলতে পারবো প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং মানে কি? যেখানে মনে করেন এখানে আমি লুডোর ছক্কা, আমি 1 থেকে 6 যে কোনো নাম্বার পড়তে পারে, সেটা আমার প্রবাবিলিটি। যখন প্রত্যেকটা 6 পড়ার আমার সুযোগ কি? 1/6, কারণ 6টা নাম্বার আছে। আমি যদি একটা কয়েন টস করি, সেটার হেডস অথবা টেল, হেডস পড়ার প্রবাবিলিটি 1/2, অথবা টেলস পড়ার প্রবাবিলিটি 1/2, কারণ এই দুইটা আউটকামে বেশি তো হইতে পারবে না। তো হেড পড়ারও 1/2 আসবে, টেলেরও সেম। আচ্ছা, প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে আপনার নামগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। ফার্স্টে একটু ডিফিকাল্ট মনে হতে পারে, বাট যখন আপনি 1 বাই 1 গো থ্রু করবেন, যদি টাইম থাকে গো থ্রু করেন, না টাইম থাকলে জাস্ট প্রবাবিলিটি নামগুলো জেনে রাখেন, নন প্রবাবিলিটি নামগুলো জেনে রাখেন।
আচ্ছা, প্রবাবিলিটির মধ্যে কি আছে? সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমিক র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, ক্লাস্টার র্যান্ডম স্যাম্পলিং, মাল্টি স্টেজ স্যাম্পলিং, মাল্টি ফেজ স্যাম্পলিং। আর আপনার এদিকে নন প্রবাবিলিটির মধ্যে আছে কনভিনিয়েন্ট স্যাম্পলিং, পারপাসিভ স্যাম্পলিং, কোটা স্যাম্পলিং, এই তিনটা। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এটা আমি জাস্ট খুবই ইজিলি আপনাদেরকে বুঝিয়ে দিতে যাচ্ছি। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং হবে যখন আপনি দেখা যাচ্ছে আপনার কাছে 10টা আপেল আছে, একটা বাস্কেটের মধ্যে 10টা আপেল রেখেছেন, আপনি যদি চোখ বন্ধ করে সবাইকে মার্ক করেন 1 থেকে 10, 10টা আপেল মার্ক করলেন, তো এখানে 10টা আপেল যখন মার্ক করলেন, প্রথম যে আপেলটা আপনি নিবেন ওইটা উঠানোর প্রবাবিলিটি কত? 1/10। আমি যদি 10টা নাম্বারিং করে রাখি, যে কোনো মনে করেন 5 নাম্বারটা উঠাবো, ওইটা উঠানোর প্রবাবিলিটি কি? 1/10 সবগুলাই। যখন আমি একটা আপেল উঠিয়ে নিলাম, সেকেন্ড আমি যখন আপেল উঠাবো, মনে করেন 5 আমি উঠিয়ে ফেললাম, 5 নাই, এরপর উঠাবো আমি 4, 4 নাম্বার আপেলটা যখন উঠাবো, 4 নাম্বার আপেল উঠানোর প্রবাবিলিটি কত আসবে আমার? 1/9। কেন? কারণ আমি কিন্তু আগের আমি এটা আপেলটা উঠিয়ে ফেলেছি, ওইটা যেহেতু নাই, তাহলে আমার 10 থেকে 1 কমে যাবে 9, বাট বাকি 9টার মধ্যে তোলার প্রবাবিলিটি কি একই থাকবে, এই জন্য আমি জাস্ট 1/9। এটা হলো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, আমি যে কোনো ভাবে জিনিসটাকে উঠিয়ে ফেলতে পারি। এটা লিস্ট অফ অল, মানে টোটাল পপুলেশন যতজন আছে 100 জন মানুষ, প্রত্যেকটা মানুষের সিলেক্ট করার প্রবাবিলিটি কত? 1/100। একজনকে সিলেক্ট করে ফেলবো 1/99, আরো একজনকে সিলেক্ট করে ফেলবো 1/98, এরকম থাকবে। লটারি সিস্টেম এটা হিসেবে করা হয়, যে কোনটা আপেল আসবে আমি জানি না, 1 থেকে 10-এর মধ্যে জাস্ট সিম্পল ভাবে করতে থাকবো। সিস্টেমিক র্যান্ডম স্যাম্পলিং কত? দেখা যাচ্ছে আমার পপুলেশন আছে আপনার অনেক একটা বড় একটা স্যাম্পল, সাপোজ দেখা যাচ্ছে আমার ইয়ে আছে 100 জন মানুষ আছে, বাট আমি এখান থেকে আপনার টোটাল নিব আপনার সাপোজ 25 জন। এখন আমি এই 25 জনকে আমি কিভাবে সিলেক্ট করবো? কোনো একটা সিস্টেমের মধ্যে আমার আসা লাগবে। যেমন দেখেন এখানে পপুলেশন দিচ্ছে 60, স্যাম্পল নিব 20, তাহলে আমি এই 20কে আমি স্যাম্পলিং ইন্টারভেল আমি কিভাবে করে নিব? যে সাপোজ মনে করেন 60কে 20 দিয়ে ভাগ করে 3 আসলো, তাহলে আমি কি করব? ফার্স্টে আমি 1 নম্বর পার্সনকে নিলাম, তারপরে 3 নম্বর বাদ দিয়ে 4কে নিলাম, এরকম জাস্ট একটা সিস্টেম করে নিলাম আমি, যাতে আমার স্যাম্পলিংটা ইজিয়ার হয়। যেমন দেখ 1, 4, 7, 10, 13, 16, 19, এই সিরিয়ালে যারা যারা আসছে তাদেরকে আমি এভাবে নিতে পারবো। জাস্ট একটা সিস্টেম করে ফেলাম, আপনি এখানে ইন ডিটেলস দেওয়া আছে, এটা জাস্ট একবার রিডিং পড়লেই ক্ল্যারিফাই হয়ে যাবে। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংটা কি? যারা হলো হেটেরোজেনাস আপনার পপুলেশন থাকে, তাদের ক্ষেত্রে আমি স্যাম্পলিংটা করছি। যেমন দেখেন পপুলেশন অফ ডিফারেন্ট রিলিজিয়ন, 4টা রিলিজিয়ন দেওয়া আছে, হেটেরোজেনাস হিসেবে আমি তখন অ্যাকর্ডিং টু এইজ অথবা সেক্স অথবা গ্রেড মাইন্ড মরালসিপের এভাবে করে আমি জাস্ট পপুলেশনটাকে সিলেক্ট করে যাব একটা ইয়ে হিসাবে, স্ট্র্যাটিফাইড স্যাম্পল হিসাবে। আচ্ছা, ক্লাস্টার স্যাম্পলিংটা খুবই মজার। দেখা যাচ্ছে ক্লাস্টার স্যাম্পলিংটা টোটাল আছে আমার ক্লাস্টার সিলেক্টেড বাই লটারি। আচ্ছা, এখানে হলো আমার 100 জন মানুষ আছে, 100 মানুষকে কি আমি র্যান্ডম পিক করলে তো আমার সিম্পল স্যাম্পলিং হয়ে যায়। এই 100 জনকে আমি প্রত্যেকজনকে 5, মনে করেন সাপোজ 10 জন মানুষ করে 10টা ক্লাস্টার করলাম, একটা গ্রুপে 10 জন মানুষ, সেকেন্ড গ্রুপে 10 জন, এরকম করে 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 টোটাল 10টা গ্রুপ হয়ে গেল। এই 10টার মধ্যে থেকে যারা হলো যে কোনো আমি 5টা নিব, যে কোনো 5টা নিলে আমার 50 জন আমি স্যাম্পল পেয়ে গেলাম। কিন্তু যেটা যে আমি নিব র্যান্ডম করে, ওটাও র্যান্ডম থাকবে, বাট ক্লাস্টার হয়ে আমি 10 জন 10 জন করে সিলেক্ট করে তারপর নিচ্ছি আমি। আচ্ছা, মাল্টি স্টেজ স্যাম্পলিংটা কি? এটা অনেক আপনার ভাগ ভাগ করে 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 আমরা আসছি, মানে স্টেজ বাই স্টেজ এটাকে ভেরিফাই করে আসছি। যে ফার্স্টে মনে করেন আমরা স্যাম্পলিং অফ আন্ডার 5 ইয়ার চিলড্রেন অফ বাংলাদেশ, আন্ডার 5-এ যারা যারা আছে, ফার্স্টে কিরকম কে কোন ডিভিশনে আছে সেভাবে একটা স্যাম্পলিং করলাম। ডিভিশন থেকে আমি এখানে চলে গেলাম ডিস্ট্রিক্টে, ডিস্ট্রিক্টে চলে গেলাম তারপর উপজেলা লেভেলে, উপজেলা থেকে ইউনিয়ন, ওয়ার্ড, ভিলেজ। তো ওরকম করতে করতে আমি ভিলেজে কতগুলো বাচ্চা আছে আন্ডার 5 সেটা আমি ক্যালকুলেট করে ফেললাম। অনেকগুলো ভাগ করে করে যেটা আসবে সেখানে আপনি এই জিনিসটা সেম জিনিসটা এখানে লেখা আছে, এটা আপনার গো থ্রু করলে জাস্ট পেয়ে যাবেন। আচ্ছা, এটা জাস্ট আপনাদের জানার জন্য কোনটা কি টাইপ অফ স্যাম্পলিং, আপনাদের কোশ্চেনে এত মানে জাস্ট এত ইন ডিটেলস লাগবে না, জাস্ট জেনে রাখেন কিভাবে আপনার ক্লাসিফাই আলাদা আলাদা করতে পারবেন, আপনার ইজিয়ার হবে। আচ্ছা, নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে কনভিনিয়েন্ট স্যাম্পলিং, আমরা রিসার্চ ক্ষেত্রে বেশিরভাগই ইউজ করি কনভিনিয়েন্ট স্যাম্পলিং। কেন? যাতে আমাদের এটা আমাদের কোশ্চেনে বারবার আসে যে কনভিনিয়েন্ট স্যাম্পলিং কেন আমরা ইউজ করি, কারণ এটা ইজিলি অ্যাভেলেবল সাবজেক্ট, ইজিলি অ্যাক্সেসেবল, নিয়ার বাই বাট এলিজিবল সাবজেক্ট, যাদেরকে আমার
পপুলেশন হিসাবে ইজিয়ার হয়েছে ডেটা কালেক্ট করার জন্য। যেমন আমি টিবি পেশেন্ট নিয়ে কাজ করেছি, টিবি পেশেন্ট নিয়ে আমি টিবি পেশেন্ট কোথায় পাবো বেশি? আমি যদি ডটস কর্নারে যাই সেখানে গিয়ে আমি টিবি পেশেন্ট বেশি পাবো। তাহলে আমার জন্য কনভিনিয়েন্ট কোনটা? আমি জাস্ট ডটস কর্নারে গিয়ে ডেটা কালেকশন করব। এখন যদি আমি বলি যে না, আমি যে কোনো পিজি হসপিটালে যাব, পিজি হসপিটালে গিয়ে আমি সবগুলো পেশেন্ট আমি স্যাম্পল হিসেবে নিলাম, ওখান থেকে আমি আলাদা আলাদা করবো টিবি পেশেন্ট কয়টা, এটা আমার জন্য ডিফিকাল্ট হবে। এর থেকে আমি যদি জাস্ট ডটস কর্নারে যাই, আমি জানি এরা টিবি নিয়ে আসছে, এদের মধ্যে আমি বাচ্চা কারা আছে আন্ডার 15 চিলড্রেন, তাদের নিয়ে আমি কাজ করতেছি, তাদের ডেটাগুলো নিয়ে নিব। দ্যাট ইজ কনভিনিয়েন্ট ফর মি। যার জন্য কনভিনিয়েন্ট হবে রিসার্চারের জন্য, তারা কনভিনিয়েন্ট স্যাম্পলিং ইউজ করে, এবং আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে ম্যাক্সিমাম রিসার্চে আমরা কনভিনিয়েন্ট স্যাম্পলিংটা ইউজ করি। এক্সাম্পল এই যে ইন্টারভিউয়ার অফ মাদার্স অ্যাটেন্ডেড ইন ওপিডি ফর ট্রিটমেন্ট অফ দ্যার চিলড্রেন, যারা যারা পেডিয়াট্রিক ওপিডিতে আসছে তাদেরকে আমি নিয়ে কাজ করব, সেভাবে আমি তখন ডেটাগুলো পেয়ে যাব। আর পারপাসিভটা কি? যে আপনার সাবজেক্ট সিলেক্টেড বাই রিসার্চ জাজমেন্ট। এখানে রিসার্চার ডিসাইড করেন যে তার স্টাডির জন্য সুটেবল হবে কারা, সেভাবে স্যাম্পলিং ইউজ করে, যে আপনি পারপাস করে এটা নিচ্ছেন। যেমন আপনার tutor selection for your kids expert opinion to prevent COVID-19, expert opinion on health delivery system। আচ্ছা, দেখা যাচ্ছে আপনি পারপাসিভলি আপনি কাদেরকে সিলেক্ট করবেন, গ্রুপ অফ পিপল, সে দেখা যাচ্ছে COVID-19 যারা এফেক্টেড আছে, তো তাদেরকে আপনি মানে ওই গ্রুপ অফ পিপলদেরকে আপনি সিলেক্ট করছেন, আর কাউকে নিবেন না। আর কোটাটা কি? কোটাটা হলো হেটারোজেনাস পপুলেশন যারা থাকবে তাদের জন্য আমি কোটা স্যাম্পলিং হিসেবে করে দিব। যেমন ইকোনমিক স্ট্যাটাস, হায়ার ইকোনমিক স্ট্যাটাস, মিডল, লোয়ার, এখন যখন আলাদা আলাদা গ্রুপ অফ পিপল, মানে যেমন দেখা যাচ্ছে রিচ কে দিলাম কোটা 1, তারপরে মিডল ক্লাস কোটা 2, পুয়ার কোটা 3, আর একটা পুয়ার কোটা 4, এরকম যখন আলাদা আলাদা করতে পারবো তখন আমরা কোটা স্যাম্পলিংটা করি। আচ্ছা, স্নোবল স্যাম্পলিংটা কি? স্নোবল স্যাম্পলিংটা খুবই একটা মজার ইন্টারেস্টিং জিনিস। স্নোবল জিনিসটা কিরকম হবে, মনে করেন একটা স্যাম্পল ধরে আপনি আরেকজনকে চিনতে পারতেছেন, সেটা হবে স্নোবল স্যাম্পলিং। মনে করেন আপনি ডটস কর্নারে গেছেন, ডটস কর্নারে গিয়ে আপনি একটা পেশেন্ট চিনলেন যে আপনার টিবি হয়েছে, তখন আপনি তাকে কোয়েশ্চেনের গুলো সবই করলেন। আপনার কোয়েশ্চেনের মধ্যে ছিল যে আপনার আশেপাশে কোনো আপনার আত্মীয় স্বজন অথবা পাড়া প্রতিবেশী কারো কি টিবি রোগ নির্ণয় হয়েছে, বা তারা টিবি রোগের জন্য ওষুধ খাচ্ছে, আপনি কি জানেন? যদি হ্যাঁ বলে, তার কাছ থেকে আপনি অন্য আরেকটা পেশেন্টের ইনফরমেশন পেলেন, যারা আপনার স্যাম্পলিং এর মধ্যে পড়ছে, যে আপনার টার্গেট পপুলেশন হইতে পারে। একটা টিবি রোগী থেকে আপনি আরেকটা টিবি রোগীর সম্পর্কে জানলেন, এবং তার কাছ থেকে কি আপনি তথ্য নিলেন, তার সাথে কথা বলে আরো দুইজনের রোগীর ব্যাপারে আপনি জানলেন। এটাকে আমরা বলি স্নোবল স্যাম্পলিং, যে আপনি একজনকে গ্রুপ অফ পিপল টার্গেট করে তাদের থেকে অন্য আপনার স্যাম্পল মানুষ পাচ্ছেন, সেটাকে আমরা স্নোবল স্যাম্পলিং বলি। আচ্ছা, স্টাডি ডিজাইনটা হলো আমি কিভাবে আমার রিসার্চটাকে ডিজাইন করছি, যে সাইন্টিফিক আর ইথিক্যাল মেথডে, যাতে আপনি আপনার যেটা আমার রিলায়েবল হয় ডেটা নেওয়ার জন্য। আচ্ছা, যেমন এক্সাম্পল যেটা কি, যে সাপোজ আপনার এখানে যেমন দেওয়া আছে যে লুইস সুয়ারেজের আপনার ব্লাড প্রেশার আছে 130 সিস্টোলিক। এখন ডেটা সেট আপনার দেখা যাচ্ছে, আপনি যখন নিলেন ওর ডেটা আপনি দেখা যাচ্ছে লিখলেন 98, 99, 100, বাট যেটা কোনো কোনো ভ্যালিড এবং রিলায়েবল না, কারণ ওর ধারে পাশেও নাই। আর আপনি যদি 3 বার মাপেন, দেখা যাচ্ছে 128 আসলো, 132, 130, এটা কিন্তু ভ্যালিড এন্ড রিলায়েবল। এবং এটা কি হচ্ছে আরেকবার দেখাচ্ছে, সরি, 98, 99, 100 এটা হলো ভ্যালিড না, যেহেতু ওর সিস্টোলিক বিপির কাছাকাছি নাই। বাট রিলায়েবল কেন? কারণ ভ্যালুগুলো খুব কিন্তু নিয়ার অ্যাবাউট কাছাকাছি আছে। ডেটা সেট 2টা ভ্যালিডও আছে, রিলায়েবল আছে, বাট ডেটা সেট 3টা কি আছে আপনার ভ্যালিড না। কারণ কি, একবার আপনি একটু আগে মাপলেন 98, তার 5 মিনিট পরে দেখা যাচ্ছে 129, তার 5 মিনিট পরে আবার 160, এটা কি সম্ভব? এটা তো সম্ভব না। এই জন্য এটা ভ্যালিডও না, রিলায়েবল না। ডেটা সেট সবসময় কি হতে হবে, ভ্যালিডিটি চেক করতে হবে, যে ডেটা আমার ফ্যাক্টের কাছাকাছি আছে কিনা, এটা আমার চেক করতে হবে। যে আমাদের সে লুইস সুয়ারেজ ব্লাড প্রেশার আমার 130 আছে, ও আমি যে ডেটা সেট নিয়ে আসছি ওইটা ওর অ্যাকচুয়াল ভ্যালুর আশেপাশে আছে কিনা। রিলায়েবিলিটি অফ প্রিসিশন ডাটা আইডেন্টিক্যাল অন রিপিটেড মেজারমেন্ট, দেখা যাচ্ছে আমি বারবার মেজার করতেছি, আশেপাশে প্রিসিশনটা আবার প্রিসাইজ হচ্ছে, এখানে রেঞ্জ ছিল 129 থেকে 132, খুবই কাছাকাছি, এটা রিলায়েবল, প্রিসিশনটা হাই এর জন্য।
আচ্ছা, এই সেম জিনিসই আপনার এই জায়গায় এক্সপ্লেন করা আছে, এটা দেখে নেবেন পরে। এই জিনিসগুলো আমি আগে এক্সপ্লেন করেছি আপনার, যে এক্সপোজার কোনটা হবে, আউটকাম কোনটা হবে। যে ওবিসিটি বা স্মোকিং, ওবিসিটি থাকলে এমআই হওয়ার চান্স মানে বেশি, স্মোকিং থাকলে ক্যান্সার। মানে আউটকাম কোনটা এবং এক্সপোজার কোনটা, এটা আপনি ভালো করে আগে চিন্তা করে নেবেন, যে এক্সপোজার মানে যেটার জন্য আউটকাম বা রেজাল্ট আমার আসবে সেটা, এই জিনিসটা দেখেন। আচ্ছা, টাইপস অফ স্টাডির মধ্যে আপনার, এখন আমরা স্টাডি টাইপসে আসতেছি। আহ আচ্ছা, স্টাডি টাইপসের মধ্যে আমি আপনাদেরকে একটা মিনিট একটু টাইম নিব। আগে রেট্রোস্পেক্টিভে যাব না, আমরা আগে ক্রস সেকশন লয়ে যাব। আচ্ছা, এর মধ্যে আমরা ফার্স্টে আসছি। রিসার্চ কয় টাইপের, আমরা এখানে আসছি। এখানের মধ্যে আমরা আছি, আমরা আহ, একটু আমি টাইম নিচ্ছি এই জায়গায়। আচ্ছা, আমি যখনই টাইপস অফ রিসার্চে আসবো, রিসার্চের হলো দুই টাইপের হবে। একটা হলো আপনার অবজারভেশনাল আর এক্সপেরিমেন্টাল। অবজারভেশনাল আমি আপনাদেরকে আগে বলেছি, যে অবজারভেশনালটা কিরকম হবে, আমি জাস্ট চোখে দেখবো, আমি এখানে কোনো কিছু নিজে ইনপুট দিব না, সেটা আমার হবে অবজারভেশনাল। আর এক্সপেরিমেন্টালটা কি, যেখানে আমি ইনপুট থাকবে, যেখানে আমি কোনো কিছু, একটা সাপোজ দেখা যাচ্ছে যে বাচ্চারা যারা আপনার বাথরুমের পরে সাবান ব্যবহার করে কিনা, তাদের মধ্যে ডায়রিয়ার প্রবাবিলিটি কত, আর যারা সাবান ব্যবহার করে না তাদের মধ্যে ডায়রিয়ার প্রবাবিলিটি কত, যখন আমি কোনো একটা ইন্টারভেনশন দিয়ে দিচ্ছি, সেই ক্ষেত্রে আমার এক্সপেরিমেন্টাল স্টাডিটা আমরা করি। আচ্ছা, এই যে অবজারভেশনের মধ্যে আমি এখানে যখন অবজারভেশন করব, অবজারভেশনের মধ্যে আছে ডিসক্রিপটিভ আর অ্যানালাইটিক্যাল। ডিসক্রিপটিভ আর অ্যানালাইটিক্যালের মধ্যে আমি এখানে কিছু তিনটা ভাগ, এই ভাগ আছে ডেসক্রিপটিভের মধ্যে। ডেসক্রিপটিভের মধ্যে আছে কেস রিপোর্ট, কেস সিরিজ আর ক্রস সেকশন স্টাডি, এই তিনটা। কেস রিপোর্টটা কি? কেস রিপোর্টটা হচ্ছে আপনাদের, যখন আমি দেখা যাচ্ছে আপনারা সিঙ্গেল একটা কেস নিয়ে আপনারা যখন ফার্স্ট একটা রিপোর্ট করেন, সাপোজ ফার্স্ট যে কোভিড-19 ইয়েটা পেশেন্ট পাওয়া গেছিল চায়নাতে, তাকে নিয়ে যে রিপোর্টটা লেখা হয়েছিল ওটা হলো কেস রিপোর্ট। আর কেস সিরিজ কোনটা হচ্ছে, কেস সিরিজ হচ্ছে যখন আপনার কয়েকটা গ্রুপ, মানে কয়েকটা কেস নিয়ে, পাঁচটা ছয়টা কেস নিয়ে, পাঁচটা ছয়টা কোভিড-19 পিপল নিয়ে, পাঁচটা ছয়টা এইচআইভি পেশেন্ট নিয়ে, যেমন ফার্স্ট এইচআইভি কিন্তু ডায়াগনোসিস ছিল একটা সিঙ্গেল কেস রিপোর্ট নিয়ে, সেটাকে আমরা তখন বলছি আপনার কেস সিরিজ। আর ক্রস সেকশন স্টাডি কোনটা? ক্রস সেকশন স্টাডি হলো একটা জায়গায় আপনি একটা সিঙ্গেল স্ন্যাপশট, মনে করেন আপনি একটা জায়গায় গেলেন বা আপনি একটা ক্লাসরুমে ঢুকলেন, ক্লাসরুমে ঢুকে দেখলেন যে কারা কারা আপনার ইয়ে ইউজ করছে, কারা কারা ক্লাসে ল্যাপটপ ইউজ করছে, কারা কারা ল্যাপটপ ইউজ করছে না, বা কারা কারা হাতে নোট ডাউন করছে। জাস্ট আপনি এই ইনফরমেশন পেলেন, ক্রস একটা স্ন্যাপশট, আপনি যেটা দেখলেন সেটাই হলো আপনার ক্রস সেকশনাল স্টাডি। আর অ্যানালাইটিক্যাল যখন আসবো, অ্যানালাইটিক্যালের মধ্যে আমাদের আছে যে আপনার ক্রস সেকশনাল, কেস কন্ট্রোল, কোহর্ট আর ইকোলজিক্যাল। আচ্ছা, এটার মধ্যে যেটা আমি আপনাদেরকে বলি, ক্রস সেকশনালটা তো বুঝালামই, এটা স্ন্যাপশট। কেস কন্ট্রোলটা হলো আপনার একটা নাম্বার অফ কেসেস থাকবে,
তার এগেনস্টে কিছু কন্ট্রোল থাকবে। মনে করেন আমি একটা কোনো পেশেন্ট নিয়ে কাজ করলাম, সাপোজ স্মোকিংটা আপনাদেরকে এক্সাম্পল দিই, যে স্মোকিং করার জন্য আমার পেশেন্টদের লাং ক্যান্সার হচ্ছে, আবার দেখা যাচ্ছে যেসব পেশেন্টরা নন স্মোকার তাদেরও লাং ক্যান্সার হচ্ছে। আমি এখানে দুই সেট অফ পিপলই নিব, স্মোকারও নিব নন স্মোকার নিব। স্মোকারদের মধ্যে কাদের লাং ক্যান্সার আছে কাদের নাই সেটা আমি দেখব, এবং যারা হলো নন স্মোকার তাদের মধ্যে কাদের লাং ক্যান্সার আছে কাদের নাই সেটা আমি দেখবো। এটা হলো কেস কন্ট্রোল। কেসেস কারা? যাদের হলো স্মোকিং করতেছে। কন্ট্রোল কারা? যারা নন স্মোকার। এই হিসেবে কেস কন্ট্রোল। কোহর্ট অথবা প্রসপেক্টিভ স্টাডি সেম জিনিস। প্রসপেক্টিভ স্টাডি বা কোহর্ট যেটা করি সেটা আমার লম্বা টাইম নিয়ে করতে হয়। এখানে আমি এক্সপোজার দিব এবং আউটকামটা আমি দেখব। সাপোজ আমি গেলাম যে ইয়ে করলাম, ওর নাম কি যেন, সাপোজ আমি গেলাম যে পেশেন্টরা কারা কারা স্মোকিং করে বাট এখন লাং ক্যান্সার হয় নাই, তাদেরকে আমি এখন ইয়ে করে রাখলাম, বের করে ফেললাম 100 জন মানুষ যারা স্মোকার বাট লাং ক্যান্সার হয় নাই। তাদেরকে আমি প্রত্যেক 6 মাস পর পর ইন্টারভেলে ওদেরকে আমি ডেটা কালেকশন করব বা খবর নিব কি অবস্থা, বা এক্স রে করলাম ওদের কি আপডেট নেওয়ার জন্য। প্রত্যেক 6 মাস করতে 5 বছর পর্যন্ত দেখলাম। 5 বছর পরে কি আমি দেখবো যে এই 100 জন আমরা স্মোকার ছিল তাদের মধ্যে কাদের লাং ক্যান্সার হলো কাদের হয় নাই। এটাই হলো আমার প্রসপেক্টিভ স্টাডি, যে আমি এখানে এক্সপোজার টু আউটকাম সেটা আমি দেখব। ডিলস উইথ ফিউচার ডেটা, এই ডেটাগুলো কিন্তু কালেক্টেড না। আমি এই জায়গায় এখন থেকে শুরু করে 5 বছর পরে কি হবে সেটা দেখবো। দ্যাটস ওয়াই ইটস কল্ড প্রসপেক্টিভ। সামনে কি হবে, ফিউচার ডেটা কি হবে, লুকিং ফরওয়ার্ড স্টাডি। এটা যেরকম ক্লিনিক্যাল আউটকাম অফ অ্যানজিওপ্লাস্টি ইয়ে কর্নিয়া আর্টারি ডিজিজ। আর রেট্রোস্পেক্টিভটা কি? উল্টা। এখানে দেখবো যে আমার উল্টাটা হবে আউটকাম টু এক্সপোজার, যে লাং ক্যান্সার যাদের যাদের হয়েছে তাদের পিছনের দিকে কারা কারা স্মোকিং করতো কারা কারা করতো না, আমি সামনের থেকে পিছনের দিকে এটা চলে যাব। প্রসপেক্টিভটা কি ছিল, যে মানে প্রেজেন্ট থেকে ফিউচার দেখবো আমি, আর রেট্রোস্পেক্টিভ ভাবে আমি প্রেজেন্ট থেকে পাস দেখবো, পিছনের দিকে আমি চলে যাব। পিছন দিকে আমি কি দেখছি, যে আমার লাং ক্যান্সার যাদের যাদের হয়েছে তারা প্রিভিয়াসলি স্মোকিং করতো কি করতো না সেটা আমি দেখছি। আচ্ছা, এটা আমি বলে গেলাম। আর আপনার ইয়েটা কি হবে? আচ্ছা, লংজিটিউডাল স্টাডিটা কি, যে আমি একবার ডেটা কালেক্ট করবো না। যেমন ক্রস সেকশন স্টাডিতে কিন্তু আমি ডেটা কালেকশন একবারই করি, এর বেশি আমি করতে পারি না। বাট লংজিটিউডাল স্টাডি কি থাকবে, আপনি ইন্টারভেলে ইন্টারভেলে ডেটা কালেক্ট করবেন। যেমন লংজিটিউডাল এন্ড প্রসপেক্টিভ, লংজিটিউডাল retrospective. Data collected at more than one point of time, follow up given on same study subjects, mostly prospective but maybe retrospective. Usually এটা প্রসপেক্টিভই হয়, আপনি ডেটা বারবার নিবেন। রেট্রোস্পেক্টিভে এটা কম সময়ই হয় লংজিটিউডাল স্টাডিটা। আর ক্রস সেকশনটা আমি আপনাকে বলে দিয়েছি যে একটা স্ন্যাপশট আমি জাস্ট নিব, সিঙ্গেল টাইম ডেটা কালেকশন করব, নো ফলো আপ এন্ড নো রিপিটেড ডেটা কালেকশন, এখানে কিছু আসবে না। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ অ্যাকিউট এমআই, স্টাডি অন 200 পেশেন্টস ডান ওভার 3 ইয়ার্স। টাইপস অফ রিসার্চের এই জায়গাটাই ক্লাসিফিকেশনের ছবিটা আমি এক্স্যাক্টলি পাচ্ছি না, আপনি একটু কাইন্ডলি গুগল করে নিন যে টাইপস অফ কোয়ান্টিটেটিভ রিসার্চের জাস্ট একটা ফ্লো চার্ট আছে, দেখলে খুব সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, অবজারভেশনাল স্টাডি কোনটা আমি আপনাদের বললাম যে আপনি জাস্ট ইয়েতে করবেন অবজারভেশন এক্সপেরিমেন্টাল অবজারভেশন, জাস্ট চোখে দেখা, এক্সপেরিমেন্টাল আপ কোন ইন্টারভেনশন দিচ্ছি। ইন্টারভেনশন কি কি হতে পারে, যে সামথিং ডান বাই রিসার্চার টু এফেক্ট আউটকাম, কোনো কিছু আমি ওষুধ দিব আউটকাম দেখার জন্য। যে ডায়াবেটিস পেশেন্টে আমি ইনসুলিন অ্যাডমিনিস্টার করব দেখার জন্য যেটা আসলে কমতেছে কি কমতেছে না। এক্সাম্পল যেমন ড্রাগস, সার্জারি, কাউন্সেলিং, লাইফস্টাইল, ডায়েটারি হ্যাবিট, এগুলো। আচ্ছা, টাইপস অফ স্টাডি ডিজাইন। অবজারভেশন স্টাডি, এই যে এখানে আমি আপনার ক্লাসিফিকেশনের কথা বলছিলাম, এখানে দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে। সে অবজারভেশনাল, এক্সপেরিমেন্টাল। অবজারভেশনের মধ্যে আমরা ডিসক্রিপটিভের মধ্যে বললাম কেস স্টাডি, ইয়ে কেস সিরিজ, ক্রস সেকশনাল স্টাডি, সার্ভেলেন্স, সেন্সাস। আর অ্যানালাইটিক্যালের মধ্যে আছে কেস কন্ট্রোল, কোহর্ট, ক্রস সেকশনাল। আর এক্সপেরিমেন্টের মধ্যে মধ্যে আছে ক্লিনিক্যাল ট্রায়াল, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, আরসিটি, আর নন র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। আচ্ছা, অবজারভেশন ভার্সেস এক্সপেরিমেন্টালের মধ্যে কি কি আছে? অবজারভেশনে কোনো ইন্টারভেনশন দিচ্ছি না ওখানে, কারণ এখানে জাস্ট চোখে দেখবো, এক্সপেরিমেন্টের মধ্যে ইন্টারভেনশন চলে আসবে। আর এখানের মধ্যে লেস ইথিক্যাল কনস্ট্রেন্ট, যেহেতু এটা অলরেডি যে অবজারভেশন আপনার হয়ে গেছে, আপনি কোনো ইথিক্যাল কনস্ট্রেন্ট কম আসে এই জায়গায়, কারণ আপনি ইথিক্যাল কনস্ট্রেন্ট আপনি মুখে ওদের কাছে জিজ্ঞেস করবেন যে এটা করবো কি করবো না সামথিং। বাট এক্সপেরিমেন্টালে এটা আপনার ইথিক্যাল মানে অনেক কনসিডারেশন আসতে হয় এখানে।
অবজারভেশন বায়াস কিরকম থাকতে পারে, যেহেতু আপনি চোখে দেখতেছেন, এখানে আপনি নিজে আপনার ডেটা ইনপুট দিচ্ছেন, এখানে আপনার যে পসিবল আউটকাম যে হ্যাঁ স্মোকিং করলে আর লাং ক্যান্সার আসবে, সেই ক্ষেত্রে আপনি আপনার বায়াসনেসটা বেশি কাজ করবে আপনার, এটা থাকে। কিন্তু এক্সপেরিমেন্টালি এই সুযোগটা কম থাকে। আর অবজারভেশন কো ফাউন্ডার্স আমরা আগে ভ্যারিয়েবল পড়িয়েছি ওই জায়গায়, ওখানে এখানে কম থাকবে আর এক্সপেরিমেন্টে বেশি। আর উইক এভিডেন্স অফ কজেশন, স্ট্রং এভিডেন্স অফ কজেশন। আচ্ছা, কারণ যে কজটা হচ্ছে সেটা এভিডেন্সটা উইক থাকবে, বেশি থাকে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে কেস কন্ট্রোল স্টাডি, এটা আপনারা গো থ্রু করে নিন, জাস্ট দেখলেই পাবেন। কেস কন্ট্রোল অ্যাডভান্টেজেস কি, ডিসঅ্যাডভান্টেজেস কি। অ্যাডভান্টেজেস হলো এটা গুড ফর রেয়ার ডিজিজ জন্য এটা ভালো। গুড ফর ডিজিজ অফ লং লেটেন্ট পিরিয়ড, লিটল লস টু ফলো আপ জিনিসটা কি, যে আপনি দেখাচ্ছেন কোহর্ট স্টাডি করতেছেন, 5 বছর আপনি একটা পেশেন্টকে ফলো আপ দিবেন, 100টা পেশেন্ট নিলেন, এর মধ্যে কোনো কোনো পেশেন্ট কি হতে পারে, কেউ কেউ মারা যেতে পারে, কেউ কেউ পেশেন্ট আপনার দেখা যাচ্ছে মাইগ্রেট করে অন্য কান্ট্রিতে বা অন্য জেলায় অন্য ভিলেজে থাকতে চলে গেল, এই পেশেন্টদেরকে তো আপনি ধরে পাচ্ছেন না, এইসব পেশেন্টগুলো লস টু ফলো আপ হিসেবে বাদ দিয়ে দিতে হয় আপনার। এটা কেস কন্ট্রোল স্টাডিতে কম থাকে। লেস ইথিক্যাল কনস্ট্রেন্ট, ইজি টু ডু অ্যান্ড লেস টাইম নিডেড, কোশ্চেন টাইম কম লাগে। ডিসঅ্যাডভান্টেজ কি, আপনি ইনসিডেন্স বা প্রিভেলেন্স, যে আপনার যেমন আমি মাপতে পারি, কোহর্ট স্টাডিতে মাপতে পারি যে এটা কারণে এটা হচ্ছে, এটা কারণে এটা হচ্ছে, বাট কেস কন্ট্রোল কিন্তু আমি এটা করতে পারবো না। আমি জাস্ট দুইটা গ্রুপ আলাদা করে দিব, কন্ট্রোল একটা গ্রুপ, কেস আলাদা গ্রুপ, এদের এটা হয়েছে কি হয় না আমি আউটকামটা দেখবো, বাট আমি কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। আর এটা হলো কি, ব্যাড ফর রেয়ার এক্সপোজার, ডাজ নট প্রুভ কজলিটি, প্রোন টু বায়াসনেসের চান্সেস আর বেশি। আর ফিচার্স অফ কেস কন্ট্রোল স্টাডি কি, অবজারভেশনাল হবে, রেট্রোস্পেক্টিভ, অ্যানালিটিক্যাল, মাঝে মাঝে লঙ্গিটিউডাল হয়, তো এমসিকিউতে বেশি আসে। অ্যাডভান্টেজ অফ কেস কন্ট্রোল, এটাও বারবার দেখেন 5 স্টার করা আছে। আচ্ছা, এগুলো আপনার গো থ্রু করেন, এগুলো আমি এত ইন কেস যাব না। কোহর্ট স্টাডির এক্সাম্পল আমি বারবার অনেকবার বলেছি। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো আপনার পড়ে নিন। নট এই যেমন অ্যাডভান্টেজ কি, গুড ফর রেয়ার এক্সপোজার, লেস প্রোন টু বায়াস, ক্যান মেজার ইনসিডেন্স, ক্যান প্রুভ কজলিটি। আর ডিসঅ্যাডভান্টেজ এটা হলো অনেক কস্টলি, কারণ বারবার আপনি ফলো আপ নিবেন, 5 বছর ধরে দেখবেন, এটা খরচ বেশি অবশ্যই এবং লং টাইম লাগে। এই ক্ষেত্রে এই পেশেন্ট এগুলোর মানে এটা অনেক ফান্ডিং এরও প্রয়োজন, এর জন্য এটা আপনার টাইম কনজিউমিং থাকে, বাস খরচও বেশি হয়। লস টু ফলো আপের চান্স বেশি, নট গুড ফর রেয়ার ডিজিজ, কারণ আপনি রেয়ার ডিজিজ দেখবেন হঠাৎ করে কোভিড-19, আপনি 5 বছর যদি ধরে ফলো আপ করতে থাকেন, আপনারই এটা অনেক টাইম কনজিউমিং এবং ততক্ষণে ডিজিজটা স্প্রেড হওয়ার চান্সেস আর হাই। আচ্ছা, এটা গেল ক্রস সেকশন স্টাডি, এটাও আমি ভালো মতো এক্সপ্লেন করেছি। RCT, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালটা কিভাবে হচ্ছে, যে আপনার এটা আপনার এক্সপেরিমেন্টাল স্টাডির মধ্যে থাকে, যে আপনি যে কোনো র্যান্ডমলি পিক করে করে আপনি কাকে দিবেন সেটা আমরা দেখছি। এটা যেমন সিনারিও এখানে দেওয়া আছে, যে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল একটা নতুন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিয়ে করছি। হাইপোথিসিসটা কি, যে নতুন একটা ড্রাগ দেখা যাচ্ছে যে আমি ওইটার থেকে আপনার ওল্ড ড্রাগটা থেকে নতুন ড্রাগটা আমার কাজ করতেছে ভালোভাবে। এনরোলমেন্ট কাকে দেখা করছি, যারা হাইপারটেনসিভ পেশেন্টদের নিয়েছি। এক্সপেরিমেন্টাল গ্রুপ হলো যারা নতুন ড্রাগ নিবে, কন্ট্রোল গ্রুপ হলো যারা ওল্ড ড্রাগ নিবে। কম্পেয়ার করে দেখবো যে কাদের উপর কাজ কিরকম করতেছে। আচ্ছা, র্যান্ডমাইজ কন্ট্রোলের ট্রায়ালে কিন্তু অবশ্যই আমার হিউম্যান ভলেন্টিয়ার লাগবেই, এবং এটা ইন্টারভেনশনাল, প্রসপেক্টিভ, লংজিটিউডনাল, অ্যানালিটিক্যাল, মানে সামনের দিকে ভবিষ্যৎ আমরা দেখবো কিভাবে আসে। র্যান্ডমাইজ করা হয়, কেন র্যান্ডমাইজ করা হয়, র্যান্ডমাইজ না করলে আমার এটা বায়াসনেসের চান্সেস আর হাই, মানে আমার সিলেকশন বায়াস হতো কনফাউন্ডিং বায়াসকে অ্যাভয়েড করার জন্য র্যান্ডমাইজ করা হয়, যাতে আমি, কারণ আমি জানি এর হাইপারটেনশন অনেকদিন ধরে আছে, এরও যারা হলো নিউলি ডায়াগনোজ বা ওই টাইপের কিছু, তো ওদের উপর কাজ বেশি করতে পারে, সেরকম এটা আমার জন্য কি বায়াসনেস কাজ করবে, বাট আমি এটা চাবো না যাতে না হয়। ব্লাইন্ডিং, মাঝে মাঝে ব্লাইন্ডিংটা কি, যে আপনি দেখা যাচ্ছে যে পেশেন্ট 100 জন 200 জন আছে, 100 জন খাবে নতুন ড্রাগ, আরেকজন 100 জন খাবে অন্য পুরাতন ড্রাগ, বাট ব্লাইন্ডিংটা কি, পেশেন্ট জানবে না যে ও নতুনটা খাচ্ছে, বাট যারা এক্সপেরিমেন্ট করছে তারা জানবে।
সেক্ষেত্রে মানে তারাও জানবে না, এটা থার্ড গ্রুপ অফ পিপল থাকবে, তারা জানবে। সেক্ষেত্রে সেটা ব্লাইন্ডিং দুই টাইপেরই থাকে, সিঙ্গেল ব্লাইন্ড, ডাবল ব্লাইন্ড, ট্রিপল ব্লাইন্ড। সিঙ্গেল ব্লাইন্ডটা কি, যে পার্টিসিপেন্ট ব্লাইন্ড থাকবে, মানে যারা হলো মানে রিসার্চারও জানবেন, বাট জানে, অ্যাসেসারও জানে। ডাবল ব্লাইন্ডে মানে অ্যাসেসার আর পার্টিসিপেন্ট জানে না, রিসার্চার জানে। ট্রিপল ব্লাইন্ড হলো কেউই জানে না কোনটা আউটকাম কিভাবে আসতেছে। র্যান্ডমাইজেশন, কনফাউন্ডিং, সিলেকশন বায়াস, ট্রিটমেন্ট লোকেশন বায়াস, ব্লাইন্ডিং প্রজেক্ট, এগুলো এত ইম্পর্টেন্ট না। অ্যাডভান্টেজ অফ র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, ডিসঅ্যাডভান্টেজ এটা একটু দেখে নিবেন। আচ্ছা, ফেজেস অফ কন্ট্রোল ট্রায়াল আমি বলছিলাম যে ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4। ফেজ 1টা কাদের উপর করা হয়? হেলদি ভলেন্টিয়ারের উপরে। আর এটা করার আগে আগে অ্যানিমাল ট্রায়ালটা দেওয়া হয় সেফটি সার্টিফিকেট নেওয়ার জন্য। হেলদি ভলেন্টিয়ার করার পর তারপর লিমিটেড একটা পেশেন্টসদের উপরে ট্রাই করা হয়, দেখা যাচ্ছে 100 জনের উপরে, এরপর লার্জ গ্রুপ অফ নাম্বার অফ পেশেন্টস উপরে। আর ফেজ 4-এ যখন আমরা মার্কেটে সার্ভেলেন্সের জন্য ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, যদি সবচেয়ে আপনাদের জিজ্ঞেস করা হয় কোনটা আপনার মানে সবচেয়ে, আমরা যে এতগুলা ইয়ে করলাম, টাইপস অফ রিসার্চ করলাম, সবচেয়ে স্ট্রং রিসার্চ কোনটা, যদি দেওয়া হয় কোনটা, মানে আপনার এক্সপেরিমেন্টাল নাকি নন এক্সপেরিমেন্টাল, যদি সবচেয়ে স্ট্রেংথ বলা হয় আরসিটি, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল হলো হাইয়েস্ট স্ট্রেংথের। আর সবচেয়ে লোয়েস্ট স্ট্রেংথ হলো আপনার কেস সিরিজ। আর এর কারণ ওখানে সবচেয়ে অ্যামাউন্ট নাম্বার অফ পার্টিসিপেন্ট কম থাকে, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল অনেক বেশি থাকে। এরপরে কোহর্ট স্টাডি বলা, আমরা ইয়ে হিসেবে সবচেয়ে হাইয়েস্ট আরসিটি, এরপর কোহর্ট স্টাডি, কেস কন্ট্রোল স্টাডি, এরপর ক্রস সেকশন, এরপর কেস সিরিজ। আচ্ছা, তারপরে আমরা আসি স্ট্যাটিস্টিক্স ইন রিসার্চ। এটা আপনাদের এত ইন ডেপথে লাগছে না, আপনাদের ইন ডেপথে পড়া ম্যাক্সিমামই হয়ে গিয়েছে। এটা হলো আমরা যেটা দেখেছি, স্ট্যাটিস্টিক্স কি টাইপ আছে, ডেসক্রিপটিভ আর ইনফারেন্সিয়াল। ডেসক্রিপটিভ হলো আপনি জাস্ট আপনি যে ডেটাগুলো কালেকশন করেছেন ওটা আপনি সামারাইজ করবেন টেবিল ফর্মে, ডিসক্রাইব এন্ড সামারাইজ ডেটা কালেক্টেড ফ্রম স্যাম্পল, ওটা দেখবেন। আর ইনফারেন্সিয়ালে আপনি অ্যানালাইসিস করবেন, মেক ইনফারেন্স অ্যাবাউট পপুলেশন বা স্যাম্পল ডাটা, যেটা কালেকশন করছে ওটা নিয়ে আপনি অ্যানালাইসিস টাইপ করবেন। ডেটা যে সামারাইজ করলেন ওটা কি টাইপের আপনি টেবিলে দিতে পারেন, একটা হলো মাস্টার টেবিলে, ফ্রিকোয়েন্সি টেবিলে, অথবা কন্টিনজেন্সি টেবিল, অথবা ক্রস ট্যাব করতে পারেন আপনি এটাকে। ফ্রিকোয়েন্সি টেবিলটা কিরকম হচ্ছে, যে দেখাচ্ছে ফ্রিকোয়েন্সি টেবিল অফ মার্কস অফ 500 স্টুডেন্ট। 500 স্টুডেন্টের মধ্যে যে দেখা যায় 0 থেকে 20 কয়জন পেয়েছে, 30, 20 থেকে 40 কয়জন, 50 জন, এরকম করে 500 জন স্টুডেন্টে আপনি এটা টেবিলেই শো করতে পারছেন যে 500 স্টুডেন্টের মধ্যে কে কত মার্কস এটা ডিস্ট্রিবিউট করার জন্য। কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল নিয়ে টেবিল করা হয়, সেটা হলো কন্টিজেন্সি টেবিল, যেটা দেখা যাচ্ছে মোড অফ ডেলিভারি নর্মাল হচ্ছে, ফরসেস দিয়ে হচ্ছে, অথবা এলইউসিএস দিয়ে হচ্ছে, এই টাইপের। এটা কতজন সেটা আমরা দেখছি, এটা যখন আমরা ক্যাটাগরি করে দিচ্ছি সেই টাইপের কোয়ালিটেটিভ ডেটার জন্য। লোকেশন অফ ডেটা, পজিশন অফ ডেটা ইন ডেটা সেট কম্পেয়ার টু আদার ডেটা। আচ্ছা, এটা আমরা যখন রিসার্চ করি ওখানে আমরা কোথায় লোকেশন থাকে বা কি মেজারমেন্ট নিই সেগুলো আমাদের দিতে হবে। মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আগে পড়িয়েছি, মিন, মিডিয়ান, মোড। আরো কিছু আছে আপনার, পার্সেন্টাইল, ডিসেল, কোয়ার্টাইল। পার্সেন্টাইলটা আপনার হলো 0, 10, 20, 30 এরকম পার্সেন্টাইল দিয়ে করা হয়। ডেসাইল হলো আপনার 10th ডেসাইল, 20th ডেসাইল, এরকম করে করা হয়। আর কোয়ার্টাইল হলো 25%, 50%, 75% সেভাবে করা হয়। 1/4, হাফ আর 3/4 এইভাবে। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আগে পড়ানো হয়ে গিয়েছে। পার্সেন্টাইলটা আপনাদের এই যে P1 থেকে 99 কত পার্সেন্টাইলের ডেটা আছে সেটা দেখতে হবে। P1 মানে একদম নিচের ভ্যালু 1%, আর 99 হলো একদম টপ। মাঝে যেটা ওটা 50%, 50 পার্সেন্টাইল। আর ডেসাইল হলো আপনার প্রত্যেকটা 10% করে করে, ডেসাইল মানে 10, D1 থেকে D9 করে ওরকম প্রত্যেকটা ডেসাইলে 10% করে আসে। মিডিয়ান হলে কত আসবে? 50% আসবে। আর কোয়ার্টাইল হলো আপনার প্রত্যেকটা এক একটা কোয়ার্টার, এক একটা কোয়ার্টার আপনার 25% করে হয়, মিডিয়ান হবে তো 50%, এরকম করে চারটা, তিনটা কোয়ার্টার হয়, Q1, Q2, Q3। আচ্ছা, মেজার্স অফ ডিসপারশন মানে কি? এটা মনে হচ্ছে কোনো ভ্যালু সেন্ট্রাল বা মিন ভ্যালু থেকে কতটুকু ডেভিয়েট হচ্ছে, বা সেন্ট্রাল ভ্যালুটাতে কতটুকু রিপ্রেজেন্ট, সেটা বোঝার জন্য। যে দেখা যাচ্ছে সেন্ট্রাল মানে মিডিয়ান থেকে আপনার ডিসপারশন কত দূরত্ব পর্যন্ত আপনার ডেটা গুলা, সেটা আমরা দেখতে চাই ডিসপারশন বা স্প্রেড দিয়ে।
স্কেল অফ ডিসপারশন বা মেজারমেন্ট আমরা কি কি দিয়ে করি? রেঞ্জ দিয়ে করি। রেঞ্জ কি আমরা আগে বুঝিয়েছি, যে দেখা যাচ্ছে যে মিনিমাম ভ্যালু থেকে ম্যাক্সিমাম ভ্যালু কতখানি ডিফারেন্স। আরো কিছু আছে, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ মানে 25% থেকে ম্যাক্সিমাম 75%, এরকম। ইন্টার ডেসাইল, যে কত ডেসাইল থেকে শুরু করে কতটুকু পর্যন্ত ডেসাইল পর্যন্ত যাবে। এটা করা হয় যখন ডেটাগুলা অ্যাসিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনে থাকবে। আর এটা হচ্ছে কোফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন। আচ্ছা, প্রবাবিলিটি এন্ড পি ভ্যালু। প্রবাবিলিটি কি, যে আমরা আগে পড়েছি চান্স অফ অকারেন্স অফ এনি ইভেন্ট। আর পি ভ্যালুটা কি, নিউমেরিক্যাল স্টেট অফ প্রবাবিলিটি। পি ভ্যালু রেঞ্জেস ফ্রম 0 to 1। একটা জিনিস সব কতখানি প্রবাবিলিটি থাকে সেটা হলো আমার পি ভ্যালু থাকে, ওটা রেঞ্জ থাকে 0 to 1, ওটা পার্সেন্টেজ পর্যন্ত করে সেটা করি, এটা আমরা পরে ডিসকাশনে আসবো। মেজার্স অফ ডিসপারশন আমরা দেখছি আগে, যে সেন্ট্রাল ভ্যালু থেকে কতখানি ডেভিয়েট হচ্ছে আপনার বাকি ভ্যালুগুলা। এটা বের করার ওয়ে হচ্ছে রেঞ্জ, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বলেছি আমরা। রেঞ্জের এক্সাম্পল সবগুলোর এক্সাম্পল দেওয়া আছে, দেখে নেবেন। প্রবাবিলিটি অফ ডিস্ট্রিবিউশন, এটা আমরা হিস্টোগ্রাম বা ইয়েতে যেভাবে আমরা দেখাতে পারি, ইউজুয়ালি বেল শেপ কার্ভ থাকবে, বেল শেপ কার্ভ দেখে আমরা ডিস্ট্রিবিউট করি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আপনার একটা, আমি আপনাদের বলে দিই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি থাকে, যে আপনার মিন ভ্যালু থেকে কতখানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত জিনিসটা আপনার ভ্যারি করতেছে। ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বোঝায় 68% ভ্যালু থেকে ওরা মিন থেকে ডেভিয়েট করা। টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে 95%, থ্রি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে 99%। এই ভ্যালুগুলো মনে রাখেন, এটা মাঝে মাঝে আপনাদের এমসিকিউ তে লাগবে। ফিচার্স অফ নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ, এটা 5 স্টার দেন, এটা খুবই ইম্পর্টেন্ট। ইনভেরিয়েবলি এটা আসে কোশ্চেনটা, যে কি টাইপের থাকে। বেল শেপ কার্ভ থাকবে আর বাইল্যাটারালি সিমেট্রিক্যাল থাকে। মিন, মিডিয়ান এন্ড মুড সব জায়গায় মাঝখানে থাকবে, এই যে আপনাদের দেওয়া আছে এখানে। অ্যাবাউট 50% অফ ভ্যালুস অ্যাবাভ অ্যান্ড 50% ভ্যালুস বিলো দ্য মিন, মানে এই বাম সাইডেও দেখেন 50% ভ্যালু, ডান সাইডেও একদম মাঝ বরাবর। আর ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায় লাই করবে, মাঝখান বরাবর, মিডিল। মিন 60, এসডি 5। দেখেন, মিন যদি 60 হয়, এসডি যদি 5 হয়, তাহলে কি এরকম, যদি এসডি 1 হয় সেক্ষেত্রে কি হবে, 68% স্টুডেন্টস আর ইন দ্য রেঞ্জ অফ এত। যদি এসডি 2 হয়, 95% স্টুডেন্টসরা এই রেঞ্জের মধ্যে। আর 99% হলে 45 to 75 এর মধ্যে। আচ্ছা, যখন ডেটাগুলো অ্যাসিমেট্রিক থাকে তখন আমার স্কিউনেস আমরা দেখি। স্কিউনেসটা কি, একটা রাইট স্কিউড হতে পারে, লেফট স্কিউড হতে পারে। রাইট স্কিউড মানে কোথায়, যে আপনার টপ পিকটা আপনার বাম সাইডে, বাট স্কিউনেসটা আসছে দেখেন ডান সাইডে গ্রাফের। আর লেফট স্কিউড মানে কি, বাম সাইডে আপনার গ্রাফের নিচু আছে, ডান সাইডে আপনার পিকটা থাকবে। আচ্ছা, রাইট স্কিউড যখন হবে মানে এটা কি, এখানে কার্ভ স্কিউড টু দ্য রাইট, ডান দিকে কার্ভটা সরে গেছে বেশি। হায়ার ফ্রিকোয়েন্সি অ্যাট লোয়ার ভ্যালুস, বেশি বেশি ফ্রিকোয়েন্সি এসে কোথায়, লোয়ার ভ্যালুর দিকে বেশি থাকে। আর লোয়ার ফ্রিকোয়েন্সি অ্যাট হায়ার ভ্যালুস, এই জায়গায় আপনার মিন বেশি থাকবে মিডিয়ানের থেকে, মোডের এরপরে মোডের থেকে। আচ্ছা, এটা আপনার স্কিউনেসটা দেখার জন্য, স্কিউনেসটা আপনার যদি মানে জিনিসটা একটু ডিফিকাল্ট বোঝার জন্য, কোন টাইমে এটা ডিসক্রাইব করাও একটু ডিফিকাল্ট হবে। তাও মনে রাখেন যে দেখা যাচ্ছে কার্ভের ম্যাক্সিমাম ভ্যালুগুলো বাম সাইডে বেশি দেখে ওইটা আপনার উপরের দিকে চলে গেছে, বাট বাকি যে ভ্যালুগুলো বলে এত কম আসছে, বাট এত রেঞ্জের বাইরে, ওই স্কিউনেসটা কার্ভটা মাঝখানে না থেকে বাম দিকে সরে গেছে। আর লেফট স্কিউনেস কখন হলো, যখন ভ্যালুগুলো ডান দিকে বেশি, এই জন্য বাম দিকে স্কিউনেস হয়ে এদিকে চলে আসছে। যেমন আপনাদের এক্সাম্পল, যে দেখা যাচ্ছে যে যে কোনো কঠিন প্রশ্নে পরীক্ষার্থীদের প্রাপ্ত নাম্বার কোথায় বেশি আসতেছে, দেখেন এই সাইডে বেশি আসে, লেফট সাইডে বেশি এসে এদিকে স্কিউনেসটা চলে যায়। আর যখন সবারই দেখা যাচ্ছে মার্কস গুলা ইজি কোয়েশ্চেন হয়েছে, মার্কস সবারই বেশি আসতেছে, স্কিউনেসটা কোথায়, ডান দিকে বেশি, কারণ এদিকে মার্কস বেশি আসতেছে, দেখেন এই জায়গায় 80% অ্যারাউন্ড আসছে। আর এটা কঠিন পরীক্ষা কত আসছে, অ্যারাউন্ড আপনার 25% মার্ক পাইছে ম্যাক্সিমাম স্টুডেন্ট, এই কারণে। হাইপোথিসিস বা টেস্টিং। হাইপোথিসিস ব্যাপারে আমি আগেও একটু বলছি, যে হাইপোথিসিসটা কি, যে অ্যাজাম্পশন অ্যাবাউট দ্য অ্যান্সার অফ রিসার্চ কোয়েশ্চেন। আপনার যে থিসিসে রিসার্চ কোয়েশ্চেন ছিল, ওইটার আমি কি অ্যান্সার দিব সেটারই মানে সেটার মানে অ্যান্সারটা হলো আমার হাইপোথিসিস। রিসার্চ কোয়েশ্চেন আগে বলছি যে রিসার্চ কোয়েশ্চেনটা যেটা থাকবে সেটার অ্যান্সারটাই আমার হাইপোথিসিস হিসেবে আসতেছে।
এই যেমন দেখেন, ডাজ লাভ মেক্স আ ম্যান ফুল, এটা আমার কোয়েশ্চেন, অ্যান্সার হাইপোথিসিসটা কি, লাভ মেক্স আ ম্যান ফুল। রিসার্চ হাইপোথিসিস ইজ টেস্টেড ইনডিরেক্টলি অ্যাজ নাল হাইপোথিসিস। এই যে রিসার্চ যে হাইপোথিসিসটা আছে এটাকে আমি কিভাবে টেস্ট করব, নাল হাইপোথিসিস টেস্ট করব, যে কি, লাভ ডাজ নট মেক আ ম্যান ফুল, লাভ মানুষকে ফুল বানায় না। আর অল্টারনেটিভটা কি হবে, যে লাভ মেক্স আ ম্যান ফুল, এরকম আসবে। রিসার্চ হাইপোথিসিস কি, স্মোকিং কজেস ক্যান্সার। নাল হাইপোথিসিস কি হবে, উল্টাটা, স্মোকিং ডাজন্ট কজ ক্যান্সার। Research hypothesis and null hypothesis are opposite to each other. So if one is true, other is false. আপনার যে কোয়েশ্চেনটা, আপনার যে রিসার্চ হাইপোথিসিস ওইটাকে ভুল প্রমাণ করার জন্য আমরা নাল হাইপোথিসিস এটা ক্রিয়েট করি আমরা। রিসার্চ হাইপোথিসিস আমরা কিভাবে টেস্ট করব, নাল হাইপোথিসিস দ্বারাকে এটাকে আমরা টেস্ট করি। যেমন নাল হাইপোথিসিস, যদি নাল হাইপোথিসিস রিজেক্ট করা হয়, আপ যেমন নাল হাইপোথিসিস অ্যাজিউম টু বি ফলস, তাহলে আপনারটা অ্যাকসেপ্টেড হবে। তারপর নাল হাইপোথিসিস ইয়ে আর রিসার্চ হাইপোথিসিস অ্যাজিউম টু বি ট্রু এন্ড অ্যাকসেপ্টেড রেজাল্ট ইন সিগনিফিকেন্ট। আচ্ছা, এটা হলো রেজাল্ট সিগনিফিকেন্সির জন্য আমরা কি করি, যে আমাদের দেখা যাচ্ছে নাল হাইপোথিসিসটাকে যদি ফলস প্রমাণ করতে পারে, আমার রেজাল্ট হাইপোথিসিসটা ট্রু এবং অ্যাকসেপ্টেড হবে এবং সিগনিফিকেন্ট হবে। বাট যদি নাল হাইপোথিসিসটা ট্রু হয়ে যায়, তাহলে আমি যে রিসার্চটা করছি আমার রিসার্চটা ফলস হয়ে যাবে, এটা কোনো সিগনিফিকেন্স ভ্যালু দাঁড় করাবে না। আচ্ছা, কখন আমরা টেস্ট অফ নাল হাইপোথিসিসকে আমরা কিভাবে ক্যালকুলেট করি, পি ভ্যালু দ্বারা আমরা ক্যালকুলেট করি। পি ভ্যালু অফ নাল হাইপোথিসিস আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, যদি পি ভ্যালু নাল হাইপোথিসিস 0 আসে, তাহলে নাল হাইপোথিসিস রিজেক্টেড, এটা অ্যাজিউম টু বি ফলস। বা পি ভ্যালু অফ নাল হাইপোথিসিস যদি 1 আসে, নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। পি ভ্যালু ম্যাক্সিমাম কত হইতে পারে, 1ই হইতে পারবে, অথবা সবচেয়ে কম কত হতে পারবে, 0। যদি পি ভ্যালু 0 হয়, নাল হাইপোথিসিস ফলস হয়ে আমার রিসার্চ হাইপোথিসিস ইজ কারেক্ট, ওটা অ্যাকসেপ্টেড সিগনিফিকেন্ট। পি ভ্যালু যদি আমার 1 চলে আসে, নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হয়ে গেল, তার মানে আমি যে রিসার্চ করলাম এত কষ্ট করে, আমার রিসার্চের হাইপোথিসিসটা ভুলই ছিল, অ্যাকসেপ্টই হয় নাই। আর পি ভ্যালু যদি 0 থেকে 0.05, 0.05 মানে কত, 5%, মানে ইন্টু যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করে 5% হয়, তাহলে 0 থেকে 5% হলে নাল হাইপোথিসিস রিজেক্ট হবে, আমার হাইপোথিসিসটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। আর যখনই পি ভ্যালু মোর দেন 0.05, 105 উপরে চলে যাবে, তখনই আমার নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে। 0 to 1 ম্যাক্সিমাম বুঝেছিলাম, বাট আমাদের বুঝাবো যখনই পি ভ্যালু <5%, নাল হাইপোথিসিস রিজেক্টেড, আমার হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। আর যদি মোর দেন 5% হয়, তাহলে আপনার ইয়ে হয়ে যাবে। আচ্ছা, স্ট্যাটিক্যাল টেস্ট ফাইন্ডস পি ভ্যালু, তো ফেট অফ ডিটারমাইন্স দ্য ফেট অফ, আচ্ছা, ফেট অফ নাল হাইপোথিসিস ডিটারমাইন্স দ্য ফেট অফ আপনার রেজাল্ট হাইপোথিসিস, এটা খুবই ইম্পর্টেন্ট কথা। এগুলা এত টাইপ লাগবে না। আচ্ছা, এগুলা এত লাগবে না। আচ্ছা, আমরা প্রবাবিলিটিতে চলে যাই। আচ্ছা, প্রবাবিলিটি কি, কোনো একটা কিছু হওয়ার চান্স কত থাকে সেটা আমরা প্রবাবিলিটি আমরা হিসাব করি। যেরকম মনে করেন আমরা যখন লুডো ছক্কা উঠাচ্ছি, তখন যখন যদি লুডো ছক্কা আপনার 1 থেকে 6 সবগুলোর হওয়ার চান্স কত, 1/6। এটা হলো একটা আমার প্রবাবিলিটি। প্রবাবিলিটি মানে কোনো একটা ইভেন্ট হওয়ার সম্ভাবনা থাকলে ওটা কতটুকু, সেটা সংখ্যাতে দেখাতে হবে। আচ্ছা, পি এর যেমন মান 0 থেকে 1, 0 মানে আপনার জিরো চান্স অফ অকারেন্স, এটাও মানে হওয়ার চান্সই নাই। আর 1 মানে এটা 100% এটা হবেই। পরীক্ষা মনে রাখতে হবে, আমরা প্রবাবিলিটি বা পি ভ্যালু বলতে রেজাল্ট এর বাই চান্স কত পার্সেন্ট এরর আমরা ধরবো। আমরা ম্যাক্সিমাম কোনো রিসার্চে 5% এররের বেশি ধরতে পারবো না। পি এর ভ্যালু যত বেশি হবে, ভুল তত বেশি, নাল হাইপোথিসিস তত অ্যাকসেপ্ট হবে, আর অল্টারনেট হাইপোথিসিসটা রিজেক্ট হবে। মানে আমাদের পি এর ভ্যালু 5% বেশি যত যেতে থাকবে, তত আমার নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হবে, আর আমার যে হাইপোথিসিস সেটা রিজেক্ট হতে থাকবে।
আচ্ছা, রিস্ক এস্টিমেশন, আমরা রিস্ক এস্টিমেশন কিভাবে করি? দুইটা টুল দ্বারা আমরা রিস্ক এস্টিমেশন করি, একটা হলো অডস রেশিও আর একটা হলো রিলেটিভ রিস্ক। এই অডস রেশিও আর রিলেটিভ রিস্ক বের করার আমার ফর্মুলা আছে। অডস রেশিও আমরা কখন করি? কেস কন্ট্রোল স্টাডি অথবা ক্রস সেকশনাল স্টাডিতে আমরা রিলেটিভ রিস্ক এস্টিমেশন করার জন্য আমরা অডস রেশিও ব্যবহার করি। এটা খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার দিয়ে মার্ক করে রাখেন। আর রিলেটিভ রিস্ক কখন করি? কোহর্ট স্টাডি অথবা ক্লিনিক্যাল ট্রায়ালে আমরা ইয়ে করি, রিলেটিভ রিস্কটা মেজার করি। অডস রেশিওটা কি? আপনার দেখা যাচ্ছে প্রবাবিলিটি অফ এন ইভেন্ট টু অকার, প্রবাবিলিটি অফ এন ইভেন্ট নট টু অকার। একটা জিনিস কতখানি হইতে পারে আর একটা জিনিস কতখানি না হতে পারে। যেরকম মনে করেন আমি লুডো ছক্কার মধ্যে আহ ইয়ে উঠাবো, জোড় সংখ্যা উঠাবো। জোড় সংখ্যা হওয়ার প্রবাবিলিটি কত? 3। বেজোড় সংখ্যা হওয়ার প্রবাবিলিটি কত? 3। 3 এ 3 অডস রেশিও আমার 1 হয়ে গেল। এরকম জিনিসটা এই টাইপের আসবে। তারপর অথবা ইয়েতে দেখাচ্ছে বা ইয়েতে রিস্কটা কি? নাম্বার অফ নিউ ইভেন্টস, নতুন কয়জনের কোভিড-19 হলো, টোটাল পার্সনস এট রিস্ক। আর কারা কারা রিস্কে আছে, মনে করেন একটা আমি ওয়ার্ডের মধ্যে হঠাৎ করে একটা পেশেন্ট, দুইটা পেশেন্ট বের হলো যে কোভিড ভাইরাসে, তাহলে বাকি পেশেন্ট গুলো তো রিস্কে থাকে কোভিড হওয়ার। সবাইকে আমার কোভিড-19 টেস্ট করতে হবে, এই টাইপের। আচ্ছা, 2x2 টেবিল করে নিব অবশ্যই। এটা অবশ্যই 2x2 টেবিল করে নিলে আমার জন্য ইজিয়ার হবে। যেরকম সাপোজ স্মোকিং করতেছি, স্মোকিং এর সাথে আর কারা কারা স্মোকিং করতেছে আর কাদের কাদের ক্যান্সার সেটা দেখার জন্য দেখেন, স্মোকিং যারা করতেছে পজিটিভ, তাদের মধ্যে ক্যান্সার আছে, তারা হবে এ। আর যাদের মধ্যে ক্যান্সার নাই তারা হবে বি। বা স্মোকিং যারা করে না তাদের মধ্যে ক্যান্সার আছে সি, আর যাদের মধ্যে ক্যান্সার করে না তাদের ডি। অডস রেশিও যখন আমরা বের করি এরকম 2x2 টেবিল যখন করব, তখন দেখেন সবসময় ফর্মুলা আমার নিয়ম হবে A/B ডিভাইড বাই C/D। বাট আমি যখন এই দুটো ক্রস আউট করবো তখন দেখা যাচ্ছে AD, মানে উল্টাভাবে মাল্টিপ্লাই হচ্ছে, সাথে ডিভাইড বাই B/C এভাবে আসবে। কারণ নাম্বার অফ নিউ ইভেন্টস হওয়ার চান্সেস এ বাই, মানে আপনার A/B করলে আসবে, C/D করে আসবে, বাট ক্রস মাল্টিপ্লাই করলে A/B অথবা D/C এই ফর্মুলা চলে আসবে। আর রিলেটিভ, আমি যদি রিলেটিভ রিস্ক বের করতে চাই সেক্ষেত্রে আমি কিভাবে করব? দেখা যাচ্ছে রিস্ক অফ আউটকাম ইন এক্সপোজড, এ ডিভাইড বাই A+B। এ এর সাথে A+B ভাগ করবো, কারণ যাদের হয়ে হয়ে গেছে। রিলেটিভ রিস্ক কাদের? মানে যাদের হয়ে গেছে তাদের ডিভাইড বাই টোটাল পপুলেশন। রিস্ক অফ আউটকাম ইন আনএক্সপোজড, যাদের এক্সপোজ হয় নাই, সি ডিভাইড বাই C+D। এখানে দেখা যাচ্ছে রিলেটিভ রিস্ক কাদের হবে? যাদের এক্সপোজ হয়েছে আর যারা আনএক্সপোজ আছে তাদের মধ্যে আমি এটা করছি। আর অডস রেশিও কাদের? অডস অফ আউটকামিং এক্সপোজ, যাদের এক্সপোজ হয়ে গেছে তাদের সাথে আমি আনএক্সপোজ তাদেরটা আমি বের করব। আচ্ছা, এখানে আছে অডস, আমার যখন ভ্যালু গুলো আসবে অবশ্যই দিজ আর রেশিওস। রেশিও যখন আমার ভ্যালু গুলো আউটকাম আসবে, অড রেশিও যদি 1 হয় দেন এক্সপোজার ইজ নট আ রিস্ক ফ্যাক্টর, তাহলে আমার এক্সপোজারটা কোনো একটা রিস্ক ফ্যাক্টর না। বাট আমার ভ্যালু যদি 1-এর বেশি আসে তাহলে এক্সপোজারটা একটা রিস্ক ফ্যাক্টর অবশ্যই। যদি লেস দেন 1 আসে তাহলে এক্সপোজারটা একটা প্রোটেক্টিভ ফ্যাক্টর। তখন যদি আমরা এই ভ্যালুটা আপনার দেখাচ্ছে লেস দেন 1 আসছে, যে স্মোকিং আপনার লাং ক্যান্সার কর, মানে স্মোকিং এর সাথে লাং ক্যান্সার যে ভ্যালুটা আমরা করলাম ওটা যদি নেগেটিভ লেস দেন 1 আসে, তার মানে আমরা উল্টাটা বলতে পারবো যে স্মোকিং করলে লাং ক্যান্সার হচ্ছে না। এটাও এরকম আসে, মানে দিজ আর রেয়ার সিনারিওস, বাট এরকম হবে না। এটা অন্য এক্সাম্পলের জন্য করতে পারি আমরা, যে দেখা যাচ্ছে যে এক্সারসাইজ যারা করতেছে তাদের আপনার তারা লেস ওবিস, এরকম আসে যখন আপনার অডস রেশিও লেস দেন 1 সেই টাইপের। আচ্ছা, টাইপ অফ হাইপোথিসিস আপনার, আচ্ছা হাইপোথিসিস কি টাইপের আপনার হতে পারে? একটা প্যারামেট্রিক টেস্ট, একটা নন প্যারামেট্রিক টেস্ট হিসাবে। প্যারামেট্রিক টেস্ট গুলো আমরা কিভাবে করতে পারি? কোয়ান্টিটি ডেটা উইথ নর্মাল ডিস্ট্রিবিউশন। যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড কার্ভ থাকে সেই ক্ষেত্রে আমরা তখন টি টেস্ট করি, এফ টেস্ট বা অ্যানোভা টেস্ট করি, পিয়ারসন্স কোরিলেশন কোফিশিয়েন্ট টেস্ট, রিগ্রেশন টেস্ট, এগুলো করি যখন আপনার প্যারামেট্রিক টেস্ট, মানে যখন আপনার রেজাল্ট ডেটাগুলো নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকবে। এটা কখন করি? পিয়ারসন্স কোরিলেশনটা টু সি রিলেশন বিটুইন টু কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল, এক্সাম্পল হাইট উইথ ওয়েট, দুইটা যখনই দুইটাই কোয়ান্টিটেটিভ থাকবে, যে আপনি দেখা যাচ্ছেন হাইট ও কোয়ান্টিটেটিভ, কারণ এটা আপনি মেজার করতে পারছেন যে কোনো ভ্যালু আসতে পারে, ওয়েটও সেম, যখন করি তখন পিয়ারসন্স কোরিলেশন করি। আর নন প্যারামেট্রিকটা কখন করব? যখন আপনার
কার্ভটা স্কিউড থাকবে, মানে কোয়ালিটিভ ডেটার সাথে করতে পারি অথবা কোয়ান্টিটিভ ডেটা যখন আপনার স্কিউনেস থাকবে। এটার মধ্যে কি কি করি? কাই স্কোয়ার টেস্ট করি, এটা সবচেয়ে মোস্ট কমন, এটা আমরা রিসার্চে বেশি করা হয় কাই স্কোয়ার টেস্টটা। তারপর প্রপোর্শন টেস্ট অথবা জেড টেস্ট, স্পেয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন টেস্ট, ফিশার এক্সাক্ট টেস্ট, ম্যান উইটনি ইউ টেস্ট, আর উইলকক্সন র্যাঙ্ক সাম টেস্ট। আচ্ছা, এগুলোর ডিসক্রিপশন দেওয়া আছে, আপনাদের এত ইন ডিটেলস এই সময় লাগবে না। জাস্ট আপনার নামগুলো জেনে রাখেন কোনটা কখন করি, যে আপনার প্যারামেট্রিক টেস্টটা কখন করি যখন কোয়ান্টিটিভ ডেটা নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য, আর নন প্যারামেট্রিকটা কোয়ালিটিভ ডেটা আর কোয়ান্টিটিভ ডেটা যখন স্কিউড থাকে। স্টুডেন্ট টি টেস্ট এটা আপনাদের এখন এত লাগতেছে না, জাস্ট টি টেস্টটা আপনার দেখে রাখেন। টি টেস্টটা প্রি কন্ডিশন কখন কখন আমরা টি টেস্ট করতে পারি, যখন কম্পারিজন বিটুইন টু মিনস অফ টু সেপারেট গ্রুপ, দুটো আলাদা আলাদা ডেটা করতে পারি। কোয়ান্টিটিভ ডেটা উইথ নর্মাল ডিস্ট্রিবিউশন যখন থাকবে আর আনপেয়ার ডিজাইন থাকবে, ডেটা অফ ওয়ান গ্রুপ নট ইনফ্লুয়েন্স বাই আদার গ্রুপ, যেমন হাইট ওয়েট কি ইনফ্লুয়েন্স করবে? না ইউজুয়ালি। তো সেই ক্ষেত্রে যেমন এক্সাম্পল কম্পারিজন মিন বিপি অফ বিটুইন অবিস এন্ড নন অবিস। আচ্ছা, আর স্টুডেন্টস টি টেস্ট, আচ্ছা পেয়ার্ড কখন করব? কম্পারিজন বিটুইন টু মিন অফ টু ডিপেন্ডেন্ট গ্রুপস, quantitative data with normal distribution, paired design. আচ্ছা, কাই স্কোয়ার টেস্টটা আমরা কখন করি? কাই স্কোয়ারটা যেহেতু মোস্ট কমন, এটা একবার জাস্ট আপনারা চোখ বুলিয়ে যান। যখন অ্যাসোসিয়েশন দেখবেন টু অর মোর কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলের মধ্যে, অথবা টু অর মোর, আর অথবা যখন অ্যাসোসিয়েশন দেখবেন অথবা কম্পারিজন দেখবেন দুইটা গ্রুপের মধ্যে। এক্সাম্পল, এই যে যেমন 100 পেশেন্ট, 100 পেশেন্ট ট্রিটেড বাই নিউ ড্রাগ, 10 পেশেন্টস ডাইড, 100 পেশেন্ট ট্রিটেড বাই ওল্ড ড্রাগ, 30 পেশেন্টস ডাইড। আচ্ছা, আচ্ছা কোনো যদি আমরা একটা টেস্ট করি, ডায়াগনোস্টিক টেস্ট বা কিছু একটা করি, এটা আমাদের যে গোল্ড স্ট্যান্ডার্ড বা কিছু করতেছে, এটা আমাদের তো একটা স্ট্যান্ডার্ড সেট করতে হবে। যদি আমি একটা স্ট্যান্ডার্ড সেট না করি, যেমন আমার যে আহ ইয়ে দেখা যাচ্ছে, আমাদের আরবিএস যদি ফাস্টিং লেস দেন 7, আর ওই তাহলে আমাদের ইয়ে হচ্ছে না, নন ডিপ্রেশন আমরা দেখছি লেস দেন 7, অথবা আর ওই পোস্ট প্রান্ডিয়াল দেখছি মোর দেন 7 লেস দেন 11 এরকম থাকছে। বাট এটা যে থাকবে এটা আমরা কিভাবে করবো? এটা গোল্ড স্ট্যান্ডার্ড সেট করে ছিল দেখে আমরা এই মেজারমেন্টটা করতে পারছি। এরকম এক্সাম্পল দেওয়া আছে, এগুলো দেখে নেবেন। এগুলো আপনাদের এখন এত ইন ডিটেলসে পিয়ারসন্স কোরিলেশন আপনাদের দেখা লাগবে না, এটাই। আর এখানে আপনাদের, আচ্ছা কোনটা নমিনাল ডেটা কোনটা, এগুলো আপনাদের এই যে এমসিকিউ দিয়ে দেওয়া আছে, এমসিকিউ গুলো জাস্ট আপনার সলভ করে নেবেন, মোরলেস এমসিকিউ গুলো সলভ করে নিলেই হবে। সব ইন ডিটেলসই আপনাদের একবার করে রিভাইজ, মানে আপনাদের এক্সপ্লেন করে দেওয়া হয়েছে, জাস্ট আপনার গো থ্রু করলেই দেখতে পারবেন। থ্যাংক ইউ, ক্লাস এখানে আমরা শেষ করছি, অ্যান্ড আপনাদের অল দ্য বেস্ট ফর ইয়ার এক্সাম। এগুলো জাস্ট আমরা কোয়েশ্চেন একটু সলভ করলে, আপনারা একবার জাস্ট কোয়েশ্চেনগুলো একবার গো থ্রু করেন, মোরলেস আপনারা সবকিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।